হ্যালো গাইস, ওয়েট একটা মিনিট। তোমাদের আগে আমি একটু গ্রুপে যাই নেই। যদি ও ভাই, টেলিগ্রামে তো অলরেডি শুরু হয়ে গেছে। চলে আসছি। হ্যালো 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 ফ্লেমস, হোয়াট ইজ আপ? কি অবস্থা গাইস? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে আবার একটা ছোট্ট বন্ধের পর ক্লাসে স্বাগতম। আমরা ইতিমধ্যে এই চৌম্বকের 7টা লেকচার কমপ্লিট করে ফেলছি এবং আজকে আমাদের 8 নাম্বার লেকচার। এবং আজকে যা পড়াবো এখান থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো একটু ভালো মতো পড়া লাগবে। দুইটা টপিক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ পরিবাহী তার রাখা হয় তার উপর কতখানি বল কাজ করবে, ফার্স্ট টপিক। এবং সেকেন্ড টপিক হচ্ছে দুইটা তড়িৎ পরিবাহী তার যদি পাশাপাশি রাখা হয় বা দুইয়ের বেশি তারও থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে বল কিভাবে মেজার করব বা চৌম্বক ক্ষেত্র কিভাবে মেজার করব, A to Z এভরিথিং হচ্ছে আমরা আজকে ক্লাসে শিখবো। এর বাইরেও এর মধ্যে কিছু ঘোরানো পেঁচানো টপিক আছে যেগুলো এইচএসসির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট দেখা যায় অ্যাডমিশনে চলে আসে। সো সেগুলো শর্টকাট আজকে আমি তোমাদেরকে শিখাই দিব, যেন এইচএসসি এমসিকিউতে আসুক বা অ্যাডমিশন এমসিকিউতে আসুক বা অ্যাডমিশন রিটার্নে আসুক, যেখানে আসুক না কেন তুমি যেন শর্টকাট অ্যাপ্লাই করে হলেও এগুলা পেরে আসতে পারো। ঠিক আছে? সো যারা এই ক্লাসে জয়েন করবেন আমাকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা এবং সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। আর যারা পরে রেকর্ডেড ক্লাস করবেন, যেই কয়টা ম্যাথ আমি করাবো তার আগে অবশ্যই ম্যাথগুলোকে পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা, দেন হচ্ছে আমার সাথে অ্যান্সার মিলাবা, তাহলে তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলেন দেরি না করে ক্লাস শুরু করা যাক। ও মাই গড, হ্যালো গাইস, হ্যালো হ্যালো চলে আসলাম। কেমন আছেন? এই তো চলতেছে, বাইচা আছি আর কি। লেটস গো, আজকে আর দেরি করবো না, ক্লাস শুরু। প্রতিদিনই একই কথাই বলি, আজকে আর দেরি করবো না। দেরি আসলে কোনোদিনই হয় না। চলো ক্লাস শুরু করা যাক। ওকে, তো আমরা কি নিয়ে পড়াশোনা করবো? চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটা বিদ্যুৎবাহী তারের উপর প্রযুক্ত বল। ভাইয়া মানে বুঝলাম না। মানে হচ্ছে ধরো তুমি যখন এরকম ধর একটা চৌম্বক ক্ষেত্র আছে, কি আছে? একটা চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র কোথায়? এখানে দেখো, চৌম্বক ক্ষেত্র হচ্ছে, আচ্ছা এই বরাবর না কি এই বরাবর প্রথমে দিলেই তোমরা খালি 90 ডিগ্রিটাই শিখবা, এটা হচ্ছে একটা সমস্যা। তোমাদের হচ্ছে জেনারেল কেস শেখানো লাগবে। তোমাদের জেনারেল কেস শিখাই আসো। ধরো এই বরাবর চৌম্বক ক্ষেত্র আছে। ভাইয়া এটা জেনারেল কেস কেমনে হইলো একটু পরেই বুঝতে পারবা, আগেরটা হইলে জেনারেল কেস হইতো না, বুঝছো? যদিও তুমি পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আগেরটাই পাবা, বাট জেনারেল কেস ওইটা না। জেনারেল কেস হচ্ছে এখন যেটা শিখাবো সেটা। ওকে, সো এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। ওকে, এখন আমরা কি করব? এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কারেন্ট পরিবাহী বা তড়িৎ পরিবাহী তার স্থাপন করব। ভাইয়া তড়িৎ পরিবাহী তার দেখতে কেমন হয়? একটা তারের মতো। ধরো এটা একটা তার। ওকে, এটা একটু বাঁকায় রাখো। কোথায় রাখবা? চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, আর একটু বাঁকাও। ওকে, এই তারের মধ্যে দিয়ে কি হচ্ছে? তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। ভাইয়া কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে? কারেন্ট ধরো লেট সাপোজ এই দিক বরাবর ফ্লো করতেছে, আই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট। কতটুকু কারেন্ট? আই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট। এবং তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে রাখা আছে। কত কোণে রাখা আছে? থিটা কোণে। এখন প্রশ্ন হচ্ছে এই যে চৌম্বক ক্ষেত্র, ও কি এই তারের উপর বল প্রয়োগ করবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন ভাই, কেন বল প্রয়োগ করবে? আচ্ছা আমি একটা কথা বল, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি চার্জ গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্র তার উপর বল প্রয়োগ করে না? অবশ্যই করে। তো যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, আলটিমেটলি কি তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতেছে না? ইলেকট্রন কি চার্জ ক্যারিয়ার? তাহলে চার্জ যখনই তারের মধ্যে দিয়ে ফ্লো করবে বা চার্জ ক্যারিয়ার যখন ফ্লো করবে, তার তো চৌম্বক ক্ষেত্রে রাখা, চৌম্বক ক্ষেত্র তার উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই বল প্রয়োগ করবে। ভাইয়া কতটুকু বল প্রয়োগ করবে এটা কেমনে বের করব? এটা বের করার জন্য একটু বুদ্ধি খাটাইতে হবে। প্রসেস খুব সহজ, জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে। ভাইয়া প্রসেসটা কি? দেখো, আমরা যদি চিন্তা করি যে কারেন্টটা এই দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? দেখো এই জিনিসটাকে একটু বুঝো। হ্যাঁ, এই কনসেপ্টটা আমাদের চ্যাপ্টার 10-এ গিয়েও লাগবে। ধরো এই বরাবর কারেন্ট ফ্লো করতেছে, ইলেকট্রন কোন দিকে ফ্লো করতেছে? ইলেকট্রন কিন্তু কারেন্টের বিপরীত দিকে ফ্লো করে। আমাদের কনভেনশনাল নিয়মে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন কিন্তু তার উল্টা দিকে যায়। সো ইলেকট্রন ফ্লো করতেছে কোন দিকে? উল্টা দিকে। কারেন্ট যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। এটাকে না আমরা পজিটিভ ইলেকট্রন দিয়েও চিন্তা করতে পারি। কি বলেন ভাই, পজিটিভ ইলেকট্রন আবার কি জিনিস? ধরো ইলেকট্রন আসতেছে এই দিকে, তুমি যদি এটাকে কনসিডার না করে এভাবে চিন্তা করো, ধনাত্মক আধান এই দিক বরাবর ফ্লো করতেছে, একই কথা। কি বললেন ভাইয়া, বুঝলাম না। দেখো ইলেকট্রন কোন দিকে আসতেছে? ডান দিক থেকে বাম দিকে। এইটার অল্টারনেটিভ হিসেবে আমরা চিন্তা করতে পারি সমপরিমাণ ধনাত্মক চার্জ উল্টা দিকে ফ্লো করতেছে। মানে ইলেকট্রন বাম দিকে ফ্লো করা যা কথা, সমপরিমাণ ধনাত্মক চার্জ ডান দিকে ফ্লো করাও একই কথা। বুঝতে পারছেন? তাহলে আমার কারেন্ট যাচ্ছে এই দিকে, ইলেকট্রন কোন দিকে ফ্লো করতেছে? ইলেকট্রন ফ্লো করতেছে এই দিকে। ওটা কি চার্জ? নেগেটিভ চার্জ। আমি কি কনসিডার করতে পারি? সমপরিমাণ ধনাত্মক চার্জ উল্টা দিকে, মানে কারেন্ট যাওয়ার দিকে ফ্লো করতেছে।
ইলেকট্রন তো কারেন্টের বিপরীত দিকে ফ্লো করে, তাহলে ইলেকট্রনের পরিবর্তে যখন আমি ধনাত্মক চার্জ কনসিডার করব তখন সেই ধনাত্মক চার্জ কোন দিকে ফ্লো করবে, ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে বা কারেন্ট প্রবাহের দিকে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, এই পরিবাহী জুড়ে প্রচুর পরিমাণ ধনাত্মক চার্জ আছে, কি আছে ভাইয়া, ধনাত্মক চার্জ, এবং তারা কোন দিকে ফ্লো করতেছে, কারেন্ট প্রবাহের দিকে। একই কথা তুমি ইলেকট্রন দিয়ে কনসিডার করলেও একই জিনিসই আসবে, জাস্ট ডিরেকশন নিয়ে তুমি একটু কমপ্লেক্সিটি ফিল করবা, আর কিছু না, বাট সেম আসবে, সব কিছু সেম আসবে। সো ইলেকট্রনের পরিবর্তে আমরা ধরে নিলাম ধনাত্মক চার্জ, সমপরিমাণ ধনাত্মক চার্জ কারেন্টের দিকে ফ্লো করতেছে, ইলেকট্রন হইলে কারেন্টের বিপরীত দিকে ফ্লো করতো। ওকে ফাইন, তাহলে একটা ধনাত্মক চার্জ যদি এই দিক বরাবর ফ্লো করে তার উপর চৌম্বক ক্ষেত্র কতখানি বল প্রয়োগ করবে, চিন্তা করে দেখো তো। বলে 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 চৌম্বক ক্ষেত্র কতখানি বল প্রয়োগ করবে ভাইয়া, এই যে ই কুলম চার্জের উপর বা প্লাস ই কুলম চার্জের উপর প্রযুক্ত বল এফ, বা ধরো ডিএফ লিখলাম, কি ডিএফ কত হবে বলো, ফর্মুলা কি, কিউ ভি বি সাইন থিটা, জানি না, জানি তো। একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগ নিয়ে চলাচল করে এবং যদি তার বেগের এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ থিটা হয়, সেক্ষেত্রে চার্জের উপর প্রযুক্ত বলের মান কত হয়, কিউ ভিবি সাইন থিটা, যেখানে কিউটা কি, কিউ হচ্ছে চার্জের মান, ভিটা কি, ভিটা হচ্ছে চার্জের বেগ, বি কি বলতো, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এবং থিটা কি, থিটা হচ্ছে চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার গাইস, একদম সহজ, ভেরি গুড। তাহলে এখানে দেখেন তো আমার চার্জের মান কত হবে, ইলেকট্রনের চার্জের সমান বাট ধনাত্মক। আচ্ছা এখানে বেগটা কত হবে ভাইয়া, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো করে সে কত বেগ নিয়ে ফ্লো করে বলতো, তারণ বেগ নিয়ে, মনে আছে চ্যাপ্টার 3 তে পড়ে আসছিলাম, তারের মধ্যে বা পরিবাহী তারের মধ্যে ইলেকট্রনের যে বেগ সেটাকে কি বলা হয়, ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। সো এখানে যে বেগটা সেটা কিন্তু ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ, মনে থাকে যেন বি ইনটু সাইন থিটা, ঠিক আছে। এটা কি, এইটা হচ্ছে তারের মধ্যে অবস্থিত একটা চার্জ বা একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল। এখন তারের মধ্যে কি ইলেকট্রন একটা আছে, না ভাইয়া, তারের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে এইটা কেমনে বুঝবা, এইটা বোঝার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন লাগবে। ভাইয়া অ্যাজাম্পশন, কিসের অ্যাজাম্পশন, মনে আছে আমরা চ্যাপ্টার 3 তে ধরছিলাম এরকম কিছু, যে তারের একক আয়তনে ইলেকট্রন সংখ্যা লেখো, তারের একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ছিল n, মনে পড়ে ইলেকট্রন সংখ্যা কি ছিল, n। ওকে, লেখা ডান পাশের টুকু সুন্দর হয় না, আরেকটা বার একটু লেখো, তারের একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে n, এটা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে যদি এমন হয় আমার তারের দৈর্ঘ্য l, কত l, ঠিক আছে, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত a, তাহলে তারের মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে ভাইয়া, তারের একক আয়তনে ইলেকট্রন আছে n সংখ্যক, পুরা তারের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা কেমনে বের করবা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যাকে তারের আয়তন দিয়ে গুণ করে দাও, তাহলেই পুরা তারের মধ্যে অবস্থিত ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা। তারটা দেখতে কেমন, সিলিন্ড্রিক্যাল, তাহলে তারের আয়তন কত হবে, লেখেন তারের ভলিউম ইজ ইকুয়ালস টু হোয়াট, বলেন কেমনে বের করবেন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু তারের দৈর্ঘ্য, এইটা হচ্ছে তারের আয়তন। তো তারের মধ্যে টোটাল ইলেকট্রন কতগুলা, লেখো টোটাল ইলেকট্রন, একক আয়তনে আছে n সংখ্যক, তারের আয়তন হচ্ছে a মাল্টিপ্লাইড বাই l, তাহলে পুরো তারের মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা কত, n মাল্টিপ্লাইড বাই a ইনটু l, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল, সবগুলো ইলেকট্রনের উপর প্রযুক্ত বল কত হবে, ইলেকট্রনের সংখ্যা দিয়ে গুণ করে দাও। ভাইয়া ইলেকট্রনের সংখ্যা দিয়ে গুণ করলেই কি আমি টোটাল প্রযুক্ত বল পাবো, এই কেসটাতে পাবা, কেন পাবা বলো তো, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের উপর বল সেম ডিরেকশনে কাজ করবে, কোন ডিরেকশনে কাজ করবে সেটাও যদি বের করতে চাও সেটাও বের করা সম্ভব। দেখো আমার চার্জ যাচ্ছে কোন দিকে, চার্জ যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, চার্জ যেই দিক বরাবর যাবে সেই দিক বরাবর বুড়ো আঙ্গুল রাখবা, মনে আছে নিয়ম কি, চার্জ যেই দিক বরাবর যাবে সেই দিক বরাবর আমরা কি রাখবো, বুড়ো আঙ্গুলটা রাখবো, এবং চৌম্বক ক্ষেত্র যেই দিক বরাবর সেই দিক বরাবর রাখবো হচ্ছে এই চারটা আঙ্গুল, ঠিক আছে। সেক্ষেত্রে হাতের তালু যেই দিক বরাবর থাকবে সেটাই হবে ফোর্সের ডিরেকশন। তাহলে দেখেন আমার চার্জ যাচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর বুড়ো আঙ্গুল, চৌম্বক ক্ষেত্র ডান দিক বরাবর চারটা আঙ্গুল, হাতের তালু কোন দিকে, ভিতরের দিকে, তার মানে ফোর্স কোন দিক কাজ করবে, ফোর্স কাজ করবে তল বরাবর ভিতরের দিকে, এখানে যে ইলেকট্রন আছে তার উপরেও ফোর্স তল বরাবর ভিতরের দিকে, এখানে যে ইলেকট্রন আছে তার উপরেও ফোর্স তল বরাবর ভিতরের দিকে, এখানে যে ইলেকট্রন আছে তার উপরেও ফোর্স তল বরাবর ভিতরের দিকে। সো সবগুলো ইলেকট্রনের উপর ফোর্স কোন দিক কাজ করবে, তল বরাবর ভিতরের দিকেই কাজ করবে। তাহলে টোটাল ফোর্স কোন দিক কাজ করবে ভাইয়া, টোটাল ফোর্সও তল বরাবর ভিতরের দিকে হবে, বুঝতে পেরেছেন, একদম সহজ। তাহলে টোটাল ফোর্স বের করার জন্য আমরা কি করব, এটা ছিল একটা ইলেকট্রন
ইলেকট্রনের উপর ফোর্স, তাহলে টোটাল ফোর্স হবে সবগুলো ইলেকট্রনের উপর ফোর্স, মানে তারের উপর বা তারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনের উপর যে কম্বাইন্ড ফোর্স, সেটাই তো আমার তারের উপর টোটাল ফোর্স। দেখো তারের মেটারিয়ালের উপর তো কোনো বল কাজ করবে না, বলটা কাজ করবে হচ্ছে তারের মধ্যে অবস্থিত ইলেকট্রনের উপর। সো ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন আছে সবগুলোর উপর কম্বাইন্ড যে টোটাল ফোর্স, সেই ফোর্সটাই কাজ করবে হচ্ছে আলটিমেটলি তারের উপর। তাহলে টোটাল ফোর্স কি হবে? সবগুলো ইলেকট্রনের উপর ফোর্স। ভাইয়া একটা ইলেকট্রনের উপর ফোর্স কত? একটা ইলেকট্রনের উপর ফোর্স হচ্ছে ই ভি বি সাইন থিটা। ইলেকট্রন আছে কতগুলো? ওই যতগুলা, কতগুলা? এন এ এল পরিমাণ, যেখানে এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এলটা কি বলতো? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এখন এটাকে যদি আমি একটু সাজাই লিখি, দেখো তো এটা লেখা যায় না? এন এ ভি, এটাকে একটু সাজাই লিখলাম, এলটাকে লিখলাম এখানে, বিটাকে লিখলাম এখানে, এখানে লিখলাম হচ্ছে সাইন থিটা। দেখেন লেখা যায় নাকি যায় না? এন এ কে হচ্ছে ভি এর সাথে লিখছি, এল কে সামনে নিয়ে আসছি, বি আর সাইন থিটা তো আগের মতোই আছে। দেখো তো এইটা একটু পরিচিত লাগে নাকি? এইটা দেখছো না আগে? বলো তো কোথায় দেখছো? চলতরিতের মধ্যে দেখছো। কারেন্টের ফর্মুলা ছিল ভাই এইটা। কারেন্টের ফর্মুলা কি ছিল? I is equals to NAVE, ড্রিফট ভেলোসিটির মধ্যে পড়ছিলাম। এন কি ছিল? এন ছিল একক আয়তনে ইলেকট্রন সংখ্যা পরিবাহী তারের মধ্যে, এ ছিল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি কি ছিল? ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, এবং ই ছিল হচ্ছে চার্জ। তার মানে এই যে পার্টটা, এটা বেসিক্যালি কি ইন্ডিকেট করতেছে? তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কারেন্ট আই এল বি সাইন থিটা। এটাই আমাদের ফর্মুলা। ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা তড়িৎ পরিবাহী তার রাখি নির্দিষ্ট দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের, তাহলে সে কতখানি বল অনুভব করবে? আই এল বি সাইন থিটা পরিমাণ বল অনুভব করবে। লিখে ফেলো ফর্মুলাটা। তাহলে ফর্মুলা কি? এফ ইজ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা এল দৈর্ঘ্যের একটা তার স্থাপন করি, যার মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, সে কতখানি বল অনুভব করবে? আই এল বি সাইন থিটা পরিমাণ। ঠিক আছে, এখানে থিটাটা কি বলতো? থিটা হচ্ছে এল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আই তো ভেক্টর না, আই তো কারেন্ট, কারেন্ট তো ভেক্টর হইতে পারে না। সো আমরা এল কে হচ্ছে ভেক্টর হিসেবে কনসিডার করি। এল এর ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট যেদিকে যাবে সেই দিক বরাবরই হচ্ছে এল ভেক্টর। প্রথমত এল জিনিসটা কি? এলটা হচ্ছে আমাদের তারের দৈর্ঘ্য, তারের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে এল, এবং এল ভেক্টরের ডিরেকশন কোন দিকে? কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিক বরাবরই কাজ করবে আমাদের এল ভেক্টর, এবং এই যে এল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেইটা হচ্ছে আমাদের থিটা। ওকে, তাহলে মাথায় রাখবেন এল কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। কি? তারের দৈর্ঘ্য। এবং এটাকে আমরা কি হিসাবে কনসিডার করব? এটাকে আমরা ভেক্টর হিসাবে কনসিডার করব। কারণ দেখো এখানে তোমার আইএলবি সাইন থিটা আসতেছে, বাম পাশে ভেক্টর আছে, তুমি বুঝতেই পারার কথা এখানে আসলে একটা ক্রস গুণের ব্যাপার আসবে, একটু পরে আমরা দেখাবো। সো ক্রস গুণের জন্য তো আমাদের দুইটা ভেক্টর লাগবে, একটা আছে চৌম্বক ক্ষেত্র, সেটা ভেক্টর, কারেন্ট তো ভেক্টর না, তার মানে আরেকটা ভেক্টর কোনটা হবে? এল। ওকে, সো আমরা এল কে হচ্ছে ভেক্টর হিসেবে কনসিডার করি, এবং এটার ডিরেকশন কোন দিকে হবে? এটা একটা ভেক্টর, এটার ডিরেকশন হচ্ছে কারেন্ট প্রবাহের দিকে, আই প্রবাহের দিকে বা বিদ্যুৎ প্রবাহের দিকে। ওকে, কারেন্ট যদি এদিক যায় এল ভেক্টর এইদিকে, কারেন্ট যদি এদিকে আসে এল ভেক্টর এইদিকে। ক্লিয়ার? ভেরি গুড ভাইয়া। তাহলে ভাইয়া ফর্মুলা তো বুঝে গেলাম, ফর্মুলা নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে, ফর্মুলা নিয়ে কনফিউশন নাই। এখন কথা হচ্ছে এই যে বলের যে মানটা, এই মানটা কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে বলে তো? বল তো সব জায়গায় সেম থাকবে না, কখনো বল ম্যাক্সিমাম হবে কখনো মিনিমাম হবে। কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে থিটার উপর। দেখো একটা নির্দিষ্ট তারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি কারেন্ট ফ্লো করে, তারের দৈর্ঘ্য ফিক্সড, তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান ফিক্সড, চৌম্বক ক্ষেত্রের মানও ফিক্সড, তার মানে ফোর্সের মান ডিপেন্ড করবে কার উপর? সাইন থিটার উপর। সো তুমি কত অ্যাঙ্গেলে তারটাকে রাখতেছো চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তার উপর ডিপেন্ড করবে ফোর্সের মান কত হবে। তাহলে ফোর্স ম্যাক্সিমাম কখন হবে? লেখো লেখো লেখো, আমরা ম্যাক্সিমাম ফোর্স কখন পাবো? লেখেন, ম্যাক্সিমাম ফোর্স আমরা তখনই পাবো যখন সাইন থিটার মানটা ম্যাক্সিমাম হবে, মানে 1। ওকে, বুঝতে পেরেছি। সাইন থিটার মান ম্যাক্সিমাম 1, তাহলে থিটার মান কত? থিটার মান হবে 90 ডিগ্রি, এবং তখন ম্যাক্সিমাম ফোর্সের মান কত হবে? ম্যাক্সিমাম ফোর্স হবে আই এল বি। বুঝেছো? তার মানে একটা তারকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে স্থাপন করি, তখন সে হচ্ছে সবচেয়ে বেশি ফোর্স অনুভব করবে বা ম্যাক্সিমাম ফোর্স অনুভব করবে, এবং সেই ফোর্সের মান কত হবে? আই এল বি। ক্লিয়ার? ভেরি গুড। ভাইয়া মিনিমাম ফোর্স কখন অনুভব করবে? যখন সাইন থিটার মান মিনিমাম হবে।
বলেন মিনিমাম ফোর্স অনুভব করবে কখন, যখন সাইন থিটার মান হবে মিনিমাম। সাইন থিটার মিনিমাম মান কত, 0। ঠিক আছে, সাইন থিটা 0 কখন হয়, যখন থিটার মান হয় আইদার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তার মানে আপনি যদি আপনার তারকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখেন, মানে চৌম্বক ক্ষেত্রের দিকে অথবা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে স্থাপন করেন, তাহলে তার উপর আসলে কোনো বল কাজ করবে না। এবং এটা আমরা চার্জের সময়ও দেখছিলাম। তুমি মনে করে দেখো, একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হয় বা তার বিপরীত দিকে গতিশীল হয়, তখন কি তার উপর কোনো চৌম্বক বল কাজ করে? করে না তো। সো তারের মধ্যে বেসিক্যালি কি আছে, চার্জই তো আছে। সো তুমি যখন এই তারটাকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করবা, চার্জ তো যাবে আইদার চৌম্বক ক্ষেত্রের দিকে অথবা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, তাই না? তখন কি তার উপর কোনো বল কাজ করবে? কোনো বল কাজ করবে না। সো এই কেসে তুমি ফোর্সের মান বের করো, মিনিমাম ফোর্সের মান আসবে কত, 0। ঠিক আছে, মানে আমরা কখন পাবো, যখন আমরা তারকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করব, মানে হচ্ছে আইদার চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করব অথবা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে স্থাপন করব। ক্লিয়ার গাইস? তাহলে এই ফর্মুলাটা কিন্তু লাগবে, এটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এইচএসসি এক্সাম। প্রমাণ লাগবে না, প্রমাণ যদিও খুব সহজ, তোমার মেইনলি হচ্ছে এই ফর্মুলাটা লাগবে, যে একটা কারেন্ট পরিবাহী তারের মধ্যে বা তারের উপর চৌম্বক ক্ষেত্র কি পরিমাণ বল প্রয়োগ করে। ওকে, আচ্ছা, তো আমরা ফোর্সের মান টান বের করা তো শিখে গেছি। এখন এটার একটা ভেক্টর ফরম্যাট আছে এবং ডিরেকশন আছে, সেই ডিরেকশন বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আসলে ওটা একটু দেখি। তাহলে ধরেন এই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, এই, ওকে, এই এই এই, ওকে, ঠিক আছে ভাইয়া। এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তার কোন বরাবর রাখা আছে? তার রাখা আছে হচ্ছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এইভাবে তার রাখা আছে। ঠিক আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে? লেটস সাপোজ তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই ডিরেকশনে। কোন দিকে? এই দিকে। এই দিক বরাবর হচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কনফিউশন নেই। তাহলে আমাকে বলেন তো এখানে এল ভেক্টরটা কোন দিকে হবে? এল ভেক্টরটা কাজ করবে হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিক বরাবর। তার মানে এইটা হচ্ছে এল ভেক্টরের ডিরেকশন। কারেন্ট যদি নিচের দিকে আসতো, তাহলে কিন্তু এল ভেক্টরের ডিরেকশন নিচের দিকে হইতো। বুঝছেন? গুড। তাহলে আমাকে বলেন এখানে ফোর্সের মান কত? ভাইয়া ফোর্সের মান বের করা তো মাত্রই শিখছি, F ইজ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। আচ্ছা, খেয়াল করো এখানে এলটা কি? ভেক্টর। বিটা কি? ভেক্টর। সাইন থিটা, এই যে থিটাটা কি? থিটা হচ্ছে এল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা ভেক্টরের মান গুণ আকারে আছে, তার পাশে সাইনের ভিতরে কি আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই জিনিসটা কি ইন্ডিকেট করে? দুইটা ভেক্টরের ক্রস গুণকে ইন্ডিকেট করে। তার মানে এফ ভেক্টর যেটা, সেটা হবে হচ্ছে আই ইন্টু এল ক্রস বি, অথবা অথবা এফ ভেক্টর হবে আই ইন্টু বি ক্রস এল। যে কোনো একটা, দুইটার যে কোনো একটা হবে। ঠিক আছে, কথা হচ্ছে কোনটা হবে? এটা কি এল ক্রস বি হবে নাকি বি ক্রস এল হবে? এইটা কেমনে বুঝবো? এটা বোঝার জন্য হচ্ছে তোমার ডিরেকশনটা দরকার। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে হচ্ছে রাইট হ্যান্ড রুল দিয়ে হচ্ছে বের করি এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে। খেয়াল করেন, একটু আগে দেখাইছে, আর একটা বার দেখাই। কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিক বরাবর, তাই না? সো বুড়া আঙ্গুল যাবে হচ্ছে কারেন্টের দিকে। এই চারটা আঙ্গুলের ডিরেকশন কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্র বরাবর। তাহলে তোমার হাতের যে থাম না সরি, এটা কি বলে, পাম বা হচ্ছে হাতের তালু, তালু যেই দিক বরাবর থাকবে সেই দিক বরাবর হচ্ছে ফোর্স। তাহলে দেখেন আমার কারেন্ট যাচ্ছে এই দিকে, বসাইলাম। চৌম্বক ক্ষেত্র ডান দিকে, বসাইলাম। হাতের তালু কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে এই কেসটাতে ফোর্স অ্যাকচুয়ালি কোন দিকে? এখানে ফোর্স হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। লেখো, ফোর্স কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, ভিতরের দিকে, একদম সহজ। আচ্ছা, এবার একটু আমরা ক্রস গুণ থেকে দেখি ডিরেকশন কোন দিকে আসে ফোর্সের। আচ্ছা ভাই, আমি ক্রস গুণ থেকে ফোর্সের ডিরেকশন কেন বের করব? তুমি যে ফোর্স ভেক্টরটা পাইলা বা ফোর্স ভেক্টরের যে ইকুয়েশনটা পাইলা, সেই ইকুয়েশনের ডান পাশে কি আছে? দুইটা ভেক্টরের ক্রস গুণ, আইদার এল ক্রস বি অথবা বি ক্রস এল। ভাইয়া এই এল ক্রস বি এর ডিরেকশন যেদিকে, এই ফোর্স ভেক্টরের ডিরেকশন সেই দিকেই হবে না? তোমার আমি বললাম সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ ক্রস বি। বলো সি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? এ ক্রস বি এর দিকে। আমি তোমারে বললাম ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইন্টু বি ক্রস এ। বলো ডি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? বি ক্রস এ এর দিকে। খুবই সিম্পল, ইকুয়েশনের ডান পাশে যদি ক্রস গুণ থাকে, বাম পাশের ভেক্টরের ডিরেকশন হবে ডান পাশের ক্রস গুণের ডিরেকশনে।
তার মানে যদি এই ইকুয়েশনটা সত্যি হয় প্রথমটা, তাহলে অবশ্যই ফোর্স ভেক্টরের ডিরেকশন হওয়া উচিত এল ক্রস বি এর দিকে। আর যদি নিচেরটা সত্যি হয় তাহলে ফোর্স ভেক্টরের ডিরেকশন হওয়া উচিত বি ক্রস এল এর দিকে। তাহলে আমরা দেখব এল ক্রস বি এর ডিরেকশন কোন দিকে এবং বি ক্রস এল এর ডিরেকশন কোন দিকে। এটাকে আমরা দেখতাম, মনে নাই, ক্রস গুণের ডিরেকশন বের করা। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে হাতের চারটা আঙ্গুলকে ঘুরাবা, বুড়া আঙ্গুল যেদিকে যাবে সেটাই হবে ক্রস গুণের ডিরেকশন। তাহলে দেখেন আমরা যখন বি ক্রস এল করব, বি ভেক্টর কোন দিকে, বি ভেক্টর হচ্ছে এই দিকে, এল ভেক্টর কোন দিকে, এই দিকে। তাহলে দেখো বি ক্রস এল যখন করব, বি থেকে এল এর দিক ঘোরাবো, এই যে বি থেকে এল এর দিকে, বুড়া আঙ্গুল কোন দিকে আসতেছে, তল বরাবর বাইরের দিকে। তার মানে এখানে বি ক্রস এল এর ডিরেকশন কোন দিকে, তল বরাবর বাইরে, ঠিক আছে, তল বরাবর বাইরে। ওকে, একদম সহজ। এল ক্রস বি এর ডিরেকশন কোন দিকে, এল থেকে বি এর দিক ঘোরাবে, যে চারটা আঙ্গুলকে এল থেকে বি এর দিকে ঘোরাও, দেখো তো বুড়ো আঙ্গুল কোন দিক যাচ্ছে, তল বরাবর ভিতরের দিকে। সহজ ভাই, দেখেন যারা এখনো প্যারা খাচ্ছেন এটা নিয়ে, এই বরাবর আছে এল ভেক্টর, ঠিক আছে, এই বরাবর আছে হচ্ছে বি ভেক্টর। আমি তোমারে বলছি এল ক্রস বি এর ডিরেকশন কোন দিকে, এল থেকে বি এর দিকে চারটা আঙ্গুলকে ঘোরাও, বুড়ো আঙ্গুল কোন দিক যাচ্ছে, তল বরাবর ভিতরে, সেটাই এল ক্রস বি এর ডিরেকশন। ভাইয়া বি ক্রস এল এর ডিরেকশন কোন দিকে, বি থেকে এল এর দিকে চারটা আঙ্গুলকে ঘোরাও, বুড়ো আঙ্গুল কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। তার মানে তল বরাবর বাইরের দিকে হচ্ছে বি ক্রস এল এর ডিরেকশন। ওকে, তাহলে বি ক্রস এল এর ডিরেকশন তল বরাবর বাইরে, এল ক্রস বি এর ডিরেকশন তল বরাবর ভিতরে। কোন দিকে, তল বরাবর ভিতরে। দেখেন তো কোনটা ম্যাচ করছে ভাইয়া, কোনটা ম্যাচ করছে মানে কোনটার ডিরেকশন ফোর্সের ডিরেকশনের সাথে ম্যাচ করছে। ফোর্সের ডিরেকশন এখানে কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে। কার সাথে ম্যাচ করছে, এটার সাথে, রাইট। তার মানে প্রথমটা সঠিক, ঠিক আছে, এইটা সঠিক না। যদি এটা সঠিক হইতো, বাম পাশের ভেক্টরের ডিরেকশন যেদিকে, ডান পাশের ভেক্টরের ডিরেকশনও সেম দিকেই আসতো। দেখো তুমি যখন এটা লিখতেছো, ইকুয়েশনটা যখন লিখতেছো, তখন তুমি এটা মেনেই নিচ্ছ যে হ্যাঁ বাম দিকের ভেক্টর আর ডান দিকের ভেক্টর সমান। তার মানে কি, মানও সেম, ডিরেকশনও সেম। তাহলে এই দুইটা ভেক্টরের ডিরেকশন কি সেম আসছে? সেম তো আসে নাই। ওর ডিরেকশন আসছে তল বরাবর বাইরের দিকে, ওর ডিরেকশন আসছে তল বরাবর ভিতরের দিকে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, তখন কি তুমি তাদেরকে সমান ভেক্টর বলতে পারবা? পারবা না। তাহলে তুমি ইকুয়াল সাইন কেমনে দিবা? বুঝছো? এর জন্য ইকুয়েশনটা ভ্যালিড না। উপরের ইকুয়েশনের দিকে তাকাও, ডান পাশের ভেক্টরের ডিরেকশন তল বরাবর ভিতরে, বাম পাশের ভেক্টরের ডিরেকশনও তল বরাবর ভিতরে। তার মানে দুইটা ভেক্টরের মানও যা, ডিরেকশনও তাই। এই ইকুয়েশনটা ঠিক আছে, বুঝছেন? তাহলে একদম ইজি, মাথায় রাখা লাগবে ফোর্সের যদি ভেক্টর রূপটা চায়, ভেক্টর রূপটা কিন্তু এল ক্রস বি, বি ক্রস এল না, ঠিক আছে? তাহলে ফোর্স ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ইনটু এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এবং ফোর্স ভেক্টরের মান কত? মান হবে হচ্ছে আই এল বি সাইন থিটা। ওকে, একদম সহজ। পারবা না বলো তো? পারা লাগবে কিন্তু, হ্যাঁ, খুবই 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 সহজ। পারবো? তাহলে আমার মনে হয় ডিরেকশন নিয়ে আপাতত কোনো সমস্যা নাই। আমাদের স্কেলার ফরম্যাট হচ্ছে এটা, ভেক্টর ফরম্যাট হচ্ছে এইটা। পারবো তো? গুড। এখন আসেন আরো দুই একটা ডিরেকশন আমরা একটু দেখি। ভাই আরো দুই একটা ডিরেকশন মানে, ধরো তোমাকে টুকটাক কিছু প্রশ্ন করছে, এগুলো হচ্ছে যে পোলাপান ডিরেকশন নিয়ে ঘাবড়ায় যায়। ডিরেকশন নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই বাচ্চারা। দেখো দেখাচ্ছি, আসো কয়েকটা কেস নেই আমরা। ধরো এই হচ্ছে 1 নাম্বার কেস, এটা দাও হচ্ছে 1 নাম্বার কেস। এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। ওকে, আমার তার কোন দিক বরাবর? আমার তার হচ্ছে এই দিক বরাবর। এই দিক বরাবর হচ্ছে তার। তারের মধ্যে কারেন্ট যাচ্ছে কোন দিকে? তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিকে, আই অ্যাম্পিয়ার। তোমাকে বলছে এই তারের উপর ফোর্স কোন দিক কাজ করবে, বলো কেমনে বের করবা? একটা উপায় হচ্ছে এল ক্রস বি এর ডিরেকশন বের করা, বাট এত কাহিনী করার দরকার নাই, সিম্পলি চিন্তা করো। তোমার কারেন্ট কোন দিকে আসতেছে? কারেন্ট আসতেছে হচ্ছে নিচের দিকে, তাই না? কোন দিকে? নিচের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে ডান দিকে। তাহলে কারেন্টের ডিরেকশনে রাখা লাগবে থাম। এবং এই চারটা আঙ্গুল কোন দিকে হবে? চারটা আঙ্গুল হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে। তাহলে দেখেন আমার কারেন্ট আসতেছে কোন দিকে? কারেন্ট আসতেছে হচ্ছে এই যে এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর। আর আমার এই চারটা আঙ্গুল চৌম্বক ক্ষেত্রের দিকে। দেখো তো তালু কোন দিকে? তালু হচ্ছে তল বরাবর বাইরে। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে এটা একটু আঁকা বাঁকা হয়েছে দেখি এরকম লাগতেছে, বাট জিনিসটা খুব সিম্পল। তোমার থামকে কোন বরাবর বসাবা? থামকে বসাবো হচ্ছে যেই বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিকে। এই চারটা আঙ্গুল চৌম্বক ক্ষেত্রের দিকে। তাহলে তোমার এই যে হাতের তালু, এটা কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। ফোর্স কোন দিকে হবে? হাতুর তালের হাতের যে তালুটা সেটার ডিরেকশনে। ওকে, আরেকটা বার দেখাবো। এই বরাবর হচ্ছে কারেন্ট, ওকে, এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড চারটা আঙুলের দিকে। আর হাতের তালু কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। এটাই হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে এখানে ফোর্স কোন দিকে হবে? এখানে ফোর্স হবে হচ্ছে তল বরাবর বাইরের দিকে। লেখো, তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার?
একদম সহজ। পারবে না বলো তো? গুড। ধরো সেকেন্ড আরো একটা কেস নেই ভাইয়া। ভাইয়া কিরকম কেস? ধরো এবার তোমাকে এরকম দিছে যে এইটাই হচ্ছে তুমি বেশিরভাগ ক্ষেত্রে ফেস করবা। ওকে, এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে তুমি অধিক ফেস করবা, এই যে তোমাকে ক্রস দিয়ে দিবে বা ডট দিয়ে দিবে। ওকে, দিয়ে তোমাকে বলছে আমার কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? আমার তার হচ্ছে এই দিক বরাবর, আমার কারেন্ট যাচ্ছে নিচের দিকে এই বরাবর, আই অ্যাম্পিয়ার। ঠিক আছে, দিয়ে প্রশ্ন করছে এখানে চৌম্বক ক্ষেত্রের মান এবং ডিরেকশন কত। বলো তো এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? প্রথমে এটা বোঝার চেষ্টা করো। ভাইয়া চৌম্বক ক্ষেত্রের মান কেমনে বের করব? এখানে চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলের মান হবে হচ্ছে আই এল বি। কেন? থিটা এখানে 90 ডিগ্রি। কি বলেন ভাইয়া থিটা 90 ডিগ্রি, এটা আপনি কেমনে বুঝলেন? আমাকে তো কোশ্চেনে থিটা দিয়ে দেয় নাই। এই কোশ্চেনে তোমাকে থিটা দিয়েও দিবে না, তোমার দেখেই বোঝা লাগবে। এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ভাই? চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। এল ভেক্টর কোন দিকে? এল ভেক্টর তো তল বরাবর নিচের দিকে। তাহলে একটা ভেক্টর তল বরাবর ভিতরে আর একটা ভেক্টর তল বরাবর নিচে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বুঝছেন? চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই যে তল বরাবর ভিতরে। ঠিক আছে, কারেন্ট বা এল ভেক্টর কোন দিকে? এল ভেক্টর হচ্ছে এই যে নিচের দিকে। ওকে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? একদম সহজ। তার মানে এখানে থিটার মান হচ্ছে 90 এবং ফোর্সের মান কত হবে? আইএলবি। আচ্ছা ভাই, এখানে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনের কথাটা একটু চিন্তা করো তো। তাও কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে নিচের দিকে, তাহলে হচ্ছে বুড়ো আঙ্গুলকে কারেন্টের দিকে দাও। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র কিন্তু ভিতরের দিকে, তার মানে এবার এই চারটা আঙ্গুল কোন দিকে যাবে? ভিতরের দিকে। তাহলে আমার কারেন্ট নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে। তালু কোন দিকে? তালু হচ্ছে ডান দিকে। সো তালুর ডিরেকশনটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে ফোর্স কোন দিকে আসবে? ফোর্স আসবে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর আসবে ফোর্স। ক্লিয়ার? একদম সহজ কিন্তু। ঠিক আছে, কোনো কনফিউশন নাই। পারবো? শিওর? ভেরি গুড। আরো দুই একটা করি আসো ভাইয়া, আরো দুই একটা। আবার কি দিবেন ভাইয়া? কি জ্ঞানজাম আপনি পাকাবেন? ধরো এইবার চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এবার চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? ডট দিলে কি বুঝবো? তল বরাবর বাইরে, ক্রস দিলে তল বরাবর ভিতরে। ওকে, গুড। এখন ভাইয়া আমার তার কোনটা? এই যে এটা আমার তার, এটা হচ্ছে আমার তার। ওকে, এখন তোমাকে বলা আছে তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। লেটস সাপোজ এই দিক বরাবরই করতেছে। ধরো তুমি তোমার সুবিধা মতো ধরলেই হয়েছে। ঠিক আছে, বা তুমি উপরের দিকেও ধরতে পারো, আগেরটা তো এইদিকে ধরলামই, সেটাকে তুমি আবার একটু উপরের দিকেও নিতে পারো। ধরো কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, আই অ্যাম্পিয়ার। তোমাকে প্রথম যে প্রশ্নটা করছে যে এখানে ফোর্সের মান কত, এবং সেকেন্ড যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ফোর্সের ডিরেকশন কোন দিকে। ওকে, তাহলে প্রথমে আসেন আমরা একটু ফোর্সের মানটা বের করি। বলতো এখানে ফোর্স কত হবে? ভাইয়া ফোর্স এখানে আই এল বি হবে। কেন? কারণ থিটার মান 90 ডিগ্রি। কি বলেন ভাইয়া থিটার মান 90? এবার তো তার বাঁকা ভাবে রাখা, এবার থিটার মান কেমনে 90 হয়? চিন্তা করে দেখো তো, আমার তার আছে এই দিক বরাবর, তাই না? তাহলে এল ভেক্টর কোন দিকে? এল ভেক্টর হচ্ছে এই দিক বরাবর। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভাই চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে, মানে তলের সাথে লম্ব বরাবর। তাহলে আমার এল ভেক্টর এই বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে, যে তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। দুটোর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে ভাই। কত হবে? 90 ডিগ্রি। একদম সহজ। আমার তার আছে হচ্ছে তলের উপরে, তার মানে এল ভেক্টর তো তলের উপরেই অবস্থিত, তাই না? যেদিকেই হোক সেটা তো তলের উপরে। আর চৌম্বক ক্ষেত্র কেমনে আছে? তলের সাথে লম্ব বরাবর। কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর। তার কোথায়? তার কোথায়? চৌম্বক ক্ষেত্র তলের সাথে লম্ব, তার মানে চৌম্বক ক্ষেত্র তারের সাথেও লম্ব। তার মানে এল ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কত হবে বা অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। এবং থিটার মান যদি 90 হয়, ফোর্স কত হবে? আই এল বি, কারণ sin 90 এর মান হচ্ছে 1। আবারও বলতেছি, এই কেস আর এই কেস, এই দুটো হচ্ছে তুমি পরীক্ষায় সবচেয়ে বেশি পাবা। ওকে, সো ডোন্ট গেট কনফিউজ যে আমার তার একটু বাঁকায় দেওয়া আছে তার মানে এখানে মনে অ্যাঙ্গেল কাউন্ট হবে না। তোমার চৌম্বক ক্ষেত্র তলের সাথে লম্ব বরাবর, তার আছে তলের উপরে, তো অবশ্যই চৌম্বক ক্ষেত্র এবং তারের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ফোর্স কত হবে? আই এল বি। ক্লিয়ার? ভাইয়া ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এটা কেমনে বের করবা? খুবই সহজ। দেখো, প্রথম কথা, কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, তাই না? চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর বাইরের দিকে। তাহলে দেখো, আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে। তালু কোন দিকে? তালু হচ্ছে এই যেই দিকে। কোন দিকে? এই যেই দিকে। একদম সহজ। আর একবার খেয়াল করো, আমার কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে। এই চারটা আঙ্গুলের ডিরেকশন কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্রের দিকে। তাহলে আমার চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে, তাহলে আমার ফোর্স কোন দিকে হবে? তালু যেই দিকে রাখা সেই দিকে, এই দিক বরাবর, এই দিক বরাবর। ক্লিয়ার? তাহলে এবার ফোর্স হবে হচ্ছে এই ডিরেকশনে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর হবে ফোর্স। আচ্ছা, এখন এখানে আবার ছোট্ট একটা প্রশ্ন জাগে যে ভাইয়া ফোর্স কি সবসময় তারের সাথে লম্ব বরাবরই কাজ করবে?
এটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। দেখো আমি যেখানেই আঁকছি ফোর্স কিন্তু তারের সাথে লম্ব ছিল। যেমন এখানে আমার ফোর্স ছিল তল বরাবর বাইরের দিকে, সেটাও তারের সাথে লম্ব। এখানে ফোর্স আঁকছি তারের সাথে লম্ব, এখানেও ফোর্স আঁকছি তারের সাথে লম্ব। ফোর্স কি সবসময় তারের সাথে লম্ব হবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। শুধুমাত্র তারের সাথে না, ফোর্স তারের সাথে এবং চৌম্বক ক্ষেত্রের সাথে দুজনের সাথেই লম্ব হবে। ভাই এটা আপনি কেমনে বুঝলেন দুজনের সাথে লম্ব হবে? এটা তুমিও বোঝার কথা ছিল যদি একটু ঠান্ডা মাথায় চিন্তাটা করতা। দেখো আমরা ফোর্স ভেক্টরের ফর্মুলা কি পাইছি? ফোর্স ভেক্টরের ফর্মুলা পাইছি হচ্ছে F ইজ ইকুয়ালস টু I ইন্টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণ হচ্ছে F, তাই না? তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণ কোন ডিরেকশন বরাবর কাজ করে? উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর। তার মানে এই যে ফোর্স ভেক্টরটা ও হবে এল ভেক্টরের সাথেও লম্ব এবং বি ভেক্টরের সাথেও লম্ব। ধরো আমি তোমাকে বললাম পি ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ ভেক্টর ইন্টু আর ভেক্টর। লেটস সাপোজ পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? কিউ ভেক্টর এবং আর ভেক্টর উভয়ের সাথে লম্ব বরাবর। এটাই তো ক্রস গুণফলের ডিরেকশন বের করার নিয়ম, তাই না? তো আমরা যে ফোর্সটা পাইছি সেটা কি এল ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণ। তার মানে আমাদের ফোর্স যে ভেক্টরটা সেটা হবে এল ভেক্টরের সাথেও লম্ব এবং বি ভেক্টরের সাথেও লম্ব। এগুলো কি আসে ভাই? যাই হোক, দুঃখিত। তাহলে আমাদের ফোর্স ভেক্টরটা কি হবে? ফোর্স ভেক্টরটা হবে এল ভেক্টরের সাথেও লম্ব এবং একই সাথে ফোর্স ভেক্টরটা হবে বি ভেক্টরের সাথেও লম্ব। দেখো প্রত্যেকটা কেসে সেম হইছে। ফোর্স কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। এল এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব, কারণ দুইটা তলের উপর অবস্থিত। ফোর্সটা হচ্ছে তল বরাবর বাইরের দিকে, মানে তলের সাথে লম্ব বরাবর। ক্লিয়ার? এখানেও দেখো ফোর্স এল এর সাথেও লম্ব, ফোর্স বি এর সাথেও লম্ব। এখানেও সেম, ফোর্স এল এর সাথেও লম্ব, ফোর্স বি এর সাথেও কি লম্ব। ওকে, সো এখানে যে ফোর্স আসবে সব সময় এটা এল এর সাথেও লম্ব হবে, মানে তারের সাথেও লম্ব হবে এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথেও লম্ব হবে। এটা মাথায় রাখলেই দেখবা ফোর্স ভেক্টরটা আঁকাটা সহজ হয়ে যাবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, তোমাকে তার দিয়ে প্রশ্ন করবে, দেখবা বুয়েট প্লি দিতে গেছে তোমার জিজ্ঞাসা করছে এই তারের উপর ফোর্স কোন দিকে কাজ করবে। ওকে, সো ডিরেকশন বের করাটা অনেক ইম্পর্টেন্ট। পারবা না বলো তো? শিওর পারবা? যদি পারো তাহলে আমরা এখন ম্যাথ সলভ করবো। থিওরি এতটুকুই। আসো কি বলছে দেখো, 40 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তার রাখা আছে। এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, দেখেই বুঝতেছো। এর মধ্যে কি রাখা আছে? একটা তার রাখা আছে এবং তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তারটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 মিটার, তার মানে এল এর মান দেওয়া আছে। প্রশ্ন করছে তারটা কতখানি চৌম্বক বল অনুভব করবে। ভাইয়া ফর্মুলা জানি, ইয়েস, একটা বিদ্যুৎ পরিবাহী তার কতখানি চৌম্বক বল অনুভব করে? আই এল বি সাইন থিটা। তাহলে ভাইয়া আমার আই এর মান দেওয়া আছে কত? 2, এল এর মান 5, বি এর মান 40, থিটার মান এই যে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে বসাই দাও সাইন 30। তাহলে এখানে আসবে হচ্ছে 200 নিউটন। সলভড। কাটা। কেন ভাই? ভাই এইখানে আমি ভুল কি করছি? ভাই সবই তো ঠিক করছি না, থিটার মান ভুল করছো। এই থিটাটা কি? থিটা হচ্ছে এল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে এল ভেক্টর কোনটা? এল ভেক্টর হচ্ছে কারেন্ট যেদিকে যাবে সেই দিকে, তাই না? এটা হচ্ছে এল ভেক্টর। বি ভেক্টর কোনটা? এইটা কি বি ভেক্টর? না, এটা তো হুদাই দিছি তোমারে কনফিউজ করার জন্য ভাই। বি ভেক্টর কোন দিকে? বি ভেক্টর তো তল বরাবর ভিতরের দিকে। কনফিউজড হওয়া যাবে না। এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে, এটা হুদাই দেওয়া আছে, হুদাই তোমারে কনফিউজড করার জন্য। অ্যাডমিশন এগুলো করবে, তোমাকে দুই একটা ইনফরমেশন এমন দিয়ে দিবে যেগুলো কোনো কাজেই লাগবে না, বাট দেখে তুমি কনফিউজড হয়ে যাবা। সো তোমার কি মনে হচ্ছে এখানে এল ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 30? না, এটা তো বি ভেক্টর না। বি ভেক্টর তো তল বরাবর ভিতরের দিকে। বি ভেক্টর কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে। এল ভেক্টর কোন দিকে? এই যে তলের উপরে, ঠিক আছে। একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে, আর একটা হচ্ছে তলের উপরে অবস্থিত ভেক্টর। দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ভাই একটা তল বরাবর ভিতরে আর একটা হচ্ছে তলের, এই যে তলের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে কিন্তু তলের উপরেই, দুইজনের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। কত? এই যে 90 ডিগ্রি, একদম সহজ। আমার চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরে, এল ভেক্টর তলের উপরে একটা সার্টেন অ্যাঙ্গেলে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সহজ। ওকে, সো এর থিটার মান কিন্তু 90, থিটার মান 30 না। থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। কারণ থিটাটা কি? থিটা হচ্ছে এল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? একদম সহজ। তাহলে ফোর্স কত হবে? এটা হবে? এটা কিন্তু হবে না, এটা করা যাবে না। ফোর্স হবে আই এল বি, কারণ থিটার মান হচ্ছে 90, চাইলে লিখতেও পারো সাইন 90। কারেন্ট হচ্ছে 2, এল হচ্ছে 5, বি হচ্ছে 40। তাহলে এখানে কত আসতেছে? 200 × 2, তার মানে হচ্ছে 400 নিউটন। এটা হবে হচ্ছে ফোর্সের মান। বুঝতে পেরেছেন?
সহজ, ভুল কিন্তু করা যাবে না। ওকে গুড, পারবে এগুলো আসলে। ওকে, এবার দেখো এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি এটা কিসের জন্য, অ্যাডমিশনের জন্য। এখন আমি প্রথমে হচ্ছে ম্যাথটা একটু ডিটেলসে করে দেখাবো কিভাবে করা লাগে, বা এই টাইপের ম্যাথ আসলে কিভাবে সলভ করা লাগবে, খুবই সহজ। দেন হচ্ছে আমি তোমাকে একটা শর্টকাট শিখাবো, ঠিক আছে, যে সহজে কিভাবে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা। এটা খুব সুন্দর একটা শর্টকাট আছে। ওকে, তাহলে আসেন, এবং এই টাইপের শুধুমাত্র এইটা না, আরো অনেক টাইপের ম্যাথ হয় এখান থেকেই। সো এই শর্টকাটটা যদি তোমার জানা থাকে, অ্যাডমিশন এই টাইপের ম্যাথ আসলে তুমি আসলে লাইক কি 5 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে, সময় লাগবে না। বাট বিস্তারিত করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, খেয়াল করেন, এবার একটা তার রাখা আছে, তারটার মধ্যে আবার একটু প্যাচ আছে। দেখো এখান থেকে এ পর্যন্ত সি, এ থেকে সি পর্যন্ত তারটা এরকম, সি থেকে বি পর্যন্ত আবার তারটা এরকম, এবং এখানে সেম কারেন্টই ফ্লো করছে, এখান দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেছে। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি তোমার কোয়েশ্চেনের মধ্যে জাস্ট দিয়ে দিছে। দিয়ে প্রশ্ন কি করছে, প্রশ্ন করছে হচ্ছে তারটা কতখানি চৌম্বক বল অনুভব করবে। তোমাকে তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এসি অংশের দৈর্ঘ্য এবং বিসি অংশের দৈর্ঘ্য সমান, তার মানে এতটুকুও 2 মিটার এবং এতটুকুও কি 2 মিটার, এবং কারেন্টের মান দেওয়া আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে হচ্ছে 40 টেসলা। তাহলে এবার কি করা যায় ভাই, এবার আমরা একটা কাজ করি, আমরা দুইটা তারের জন্য একটু সেপারেটলি হিসাব করি, ঠিক আছে। প্রথমে আসো এসি তারের জন্য, প্রথমে কার জন্য, আমি কিন্তু লাস্টে একটা শর্টকাট শেখাবো, হ্যাঁ, ওইটা মাথায় রাখা লাগবে। প্রথমে অ্যানালাইসিসটাও দেখো, যদি কখনো চলে আসে এইচএসসি পরীক্ষাতেও, তখন তো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না, তখন অ্যানালাইসিস দিয়ে করা লাগবে। অ্যানালাইসিসটাও খুব সহজ, জাস্ট দুইটা তারের উপর একটু অ্যানালাইসিস করা লাগবে। আর শর্টকাটটা হচ্ছে অ্যাডমিশন এবং এমসিকিউ এর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে আসেন, প্রথমে আমরা দেখবো কার জন্য, এসি তারের জন্য। কার জন্য, এসি তারের জন্য। বলো ফোর্স কত হবে, ফোর্স হচ্ছে আই এল বি সাইন থিটা। ওকে, এখানে কারেন্ট কত, কারেন্ট ফ্লো করছে এখানে হচ্ছে আমার কত, 5 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তারের দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, দেওয়াই আছে কোয়েশ্চেনে। চৌম্বক ক্ষেত্র কত, 40। ভাইয়া থিটা কত, থিটা কি 30? না, থিটার মান 90। ভাই থিটার মান 90, সেম কোয়েশ্চেনই তো ভাই, তোমার কারেন্ট গেছে কোন বরাবর, এই বরাবর, তার মানে এল ভেক্টর হচ্ছে এই দিকে, এই যে এই দিক বরাবর আছে হচ্ছে এল ভেক্টর। ওকে, তলের উপরে অবস্থিত। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র এবং এল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। কত, 90 ডিগ্রি। তারপরে এখানে থিটার মান হচ্ছে 90। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, ফোর্স আসবে কত, এখানে আসবে 80, বা এখান থেকে দেখো 10, তার মানে 400, কত, 400 নিউটন। আচ্ছা, ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, চিন্তা করে দেখো তো, এই ফোর্সটা কোন দিক বরাবর কাজ করবে। দেখো কারেন্ট গেছে কোন দিকে, এই দিকে, তার মানে এল ভেক্টর হচ্ছে এই দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরে, কারেন্ট গেছে এই দিকে, ফোর্স কোন দিকে, ফোর্স হচ্ছে পাম বরাবর, এই যে হাতের তালু বরাবর, এই দিকে, এই দিকে। বুঝছো, দেখো যারা বুঝতে পারছো না এই পাশে তাকাও, কারেন্ট হচ্ছে এই দিকে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তাহলে ফোর্স এই যে হাতের তালু বরাবর, এই দিকে, এই দিকে। ওকে, তাহলে ফোর্স কোন দিকে হবে, ফোর্স হবে হচ্ছে এই দিক বরাবর, এই দিকে, এইটা আসবে হচ্ছে ফোর্স 1। এবং এই ফোর্সটা কিন্তু তারের সাথে লম্ব হবে। ভাই তারের সাথে কেন লম্ব হবে, কারণ ফোর্স কেমনে বের করছো, এল ক্রস বি, তার মানে এটা এল ভেক্টরের সাথেও লম্ব হবে, এবং একই সাথে বি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্রের সাথেও লম্ব হবে। ক্লিয়ার গাইস? সো এটা হচ্ছে আমাদের প্রথম তার, মানে হচ্ছে এসি বা তারের যে প্রথম অংশটা, তার উপর প্রযুক্ত বল, বলের মান হচ্ছে 400 নিউটন, এবং বলের ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, তার এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর। ক্লিয়ার? কেমনে বের করছি, এই যে কারেন্ট গেছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ফোর্সটা হচ্ছে নিচের দিকে। ক্লিয়ার? এবার আসেন সেকেন্ড তার, সেকেন্ড তার কোনটা, সেকেন্ড তার হচ্ছে সিবি। কোন তার, সিবি। লেখো সিবি তারের জন্য, সিবি তারের জন্য। আচ্ছা, সিবি তারের জন্য কি হবে ভাইয়া, সেম ভাবে ফোর্স বের করো, F2 ইজ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। সেম কারেন্টই ফ্লো করছে, কারেন্টের মান কত, 5 অ্যাম্পিয়ার, তারের দৈর্ঘ্যও সেম, এবং চৌম্বক ক্ষেত্রের মানও কিন্তু সেম, কারণ আমরা সেম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, সেটা হচ্ছে 40। থিটার মান কত হবে ভাইয়া, থিটার মান 90 হবে। কেন ভাইয়া, কারণ আমার এল ভেক্টর কোন দিকে, এই যে এই দিক বরাবর, বি ভেক্টর তল বরাবর ভিতরের দিকে, একটা ভেক্টর তলের উপরে আর একটা ভেক্টর তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে, মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তার মানে এখান থেকে যদি বের করি আসবে হচ্ছে 400 নিউটন। তার মানে সেকেন্ড তারের উপরেও প্রযুক্ত বল কত, 400 নিউটন। আচ্ছা, সেকেন্ড তারের উপর প্রযুক্ত বলটা কোন দিক কাজ করবে, চিন্তা করে দেখেন। আপনার কারেন্ট বা এল ভেক্টর কোন দিকে, এই দিকে, তাহলে কারেন্টের দিকে হচ্ছে বুড়া আঙ্গুল, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এই 4টা আঙ্গুল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে রাখো চৌম্বক ক্ষেত্রের দিকে বা ভিতরের দিকে 4টা আঙ্গুল, বুড়া আঙ্গুল কারেন্টের দিকে, হাতের তালু এই দিক বরাবর, এইটাই হচ্ছে ফোর্সের ডিরেকশন।
ঠিক আছে, আরেকবার বুড়া আঙ্গুল কারেন্টের দিকে, এই 4টা আঙ্গুল চৌম্বক ক্ষেত্রের দিকে, হাতের তালু কোন দিকে, এই দিক বরাবর, হাতের তালুর ডিরেকশনটাই হচ্ছে ফোর্সের ডিরেকশন। তার মানে ওই তারের উপর ফোর্স কোন দিক কাজ করবে, ফোর্স কাজ করবে এই দিক বরাবর, এটা হচ্ছে F2। ওকে, তার মানে পুরো সিস্টেমের উপর ফোর্স কাজ করছে কয়টা, দুইটা। একটা এই অংশের উপর কাজ করছে F1, এই অংশের উপর কাজ করছে F2। আমার কি বের করা লাগবে, আমার তো বের করা লাগবে লব্ধি বল। যদি দুইটা আলাদা আলাদা ফোর্স কাজ করে তখন লব্ধি বল বের করা লাগবে না? তার মানে এই দুইটা ফোর্সের লব্ধি বলটা আমার বের করা লাগবে। লব্ধি বল বের করার জন্য আমরা জানি দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসা লাগে, তাই না? আমরা যদি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা একটা কাজ করি, দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসি। কোন বিন্দুতে নিয়ে আসবো, এই যে এই বিন্দুটায় নিয়ে আসি, এই বিন্দুটায় আনাটাই কনভিনিয়েন্ট, এখানে নিয়ে আসি। ঠিক আছে, সো আমার F2টা কাজ করছে হচ্ছে এই দিক বরাবর, দুঃখিত F2 কাজ করছে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর হচ্ছে F2, আর F1 কাজ করছে কোন দিক বরাবর, F1 কাজ করছে এই তারের সাথে লম্ব বরাবর, এই যে দিক বরাবর। ঠিক আছে, সো এই দিক বরাবর আমাদের F1, এই দিক বরাবর হচ্ছে F2, দুইটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসছি। তাহলে এই দিক বরাবর আছে কি F1 ভেক্টর, এবং এই দিক বরাবর কি আছে F2 ভেক্টর। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা কিন্তু বের করতে পারা লাগবে। কেমনে বের করবেন ভাইয়া? এখানে দেখে মনে হচ্ছে 30 30, তাহলে এখানেও 30 30 না, ওয়েট ওয়েট ওয়েট, আগে চেক করো, চেক করার পর এটা বলতে হবে। ভাই কিভাবে চেক করব, দেখেন খুবই সহজ। প্রথম কথা, এই বরাবর একটা লাইন টানো, ওকে, এবং এই বরাবর একটা লাইন টানো, ওকে, এতটুকু তাই গেছে, সমস্যা নাই। সিমিলারলি এই বরাবর একটা লাইন টানো। আচ্ছা, ঠিক আছে, এখন আমাকে বলো এই রেখাটা, এই যে এই রেখাটা একটু দেখাই তোমাদেরকে, জীবনটা একটু সহজ করে দিই তোমাদের। এই যে এই রেখা এবং এই রেখা, এই দুটো কি সমান্তরাল রেখা না? সমান্তরাল রেখা। তাহলে এই যে এই কোণ এবং এই কোণ, এটা কি হবে, পরস্পরের একান্তর কোণ। ওকে, এই যে এই রেখাটা, আরেকবার, এই রেখা এবং এই রেখা কেমন রেখা, পরস্পরের সমান্তরাল রেখা, দুইটাই আনুভূমিক। ওকে, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কি হবে, পরস্পরের একান্তর কোণ হবে, এবং দুইটা একান্তর কোণ কি হয়, মানের সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই অ্যাঙ্গেলটাও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাইয়া এইটা যদি 30 হয়, এইটা কত হবে, এইটা হবে 60 ডিগ্রি। ভাইয়া কেমনে বুঝলেন এটা 60 ডিগ্রি? কারণ আমাদের যে ফোর্স তারের সাথে কত ডিগ্রি কোণে কাজ করবে, এই হচ্ছে ফোর্স। কোনটা ফোর্স ভাইয়া, এই যে এইটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে তার। ফোর্স এবং তারের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 হয়, এই অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস 30, 60 ডিগ্রি হবে। খুবই সহজ, আর একবার দেখাবো। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পরের একান্তর কোণ, তাহলে এটা যদি 30 হয়, এটাও হবে 30 গেল। এখন আমার ফোর্স ভেক্টর এবং এল ভেক্টর, এই দুজনের মধ্যবর্তী কোণ কত, এই দুজনের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, কারণ ফোর্স আসছে এল ক্রস বি থেকে। তাইলে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় এবং এতটুকু কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 মাইনাস 30 ভাই 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সিমিলারলি তুমি যদি এখানেও হিসাব করো, সেম জিনিসই পাবা। এই অ্যাঙ্গেলও কত আসবে, এটা আসবে হচ্ছে 30 ডিগ্রি একান্তর কোণ, এবং যেহেতু পুরোটা 90 ডিগ্রি, এটা আসবে হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? সহজ। তাহলে ভাইয়া এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কি হবে 60 ডিগ্রি, এটাও কি হবে 60 ডিগ্রি। সহজ। ভাইয়া এইটা কেমনে হইলো, এটা তো আবার বুঝলাম না। অনুরূপ কোণ ভাইয়া, দেখো দেখো দেখো, এই যে এই রেখা এবং এই রেখা কি সমান্তরাল, এই রেখা এবং এই রেখা কি সমান্তরাল, অবশ্যই এই কোণ এবং এই কোণ কি হবে, অনুরূপ কোণ হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কি হবে 60 ডিগ্রি। সিমিলারলি এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কি হবে 60 ডিগ্রি। তার মানে এখানে যে দুইটা ফোর্স কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। কত, 120 ডিগ্রি। এই অবস্থায় আপনার কি করা লাগবে, লব্ধি বলটা নির্ণয় করা লাগবে। এখন তো কাজ খুব সহজ, দুইটা ভেক্টরের মান আপনি জানেন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আপনি জানেন, সেটা কত, 120 ডিগ্রি। সেখান থেকে আপনার বের করা লাগবে দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে লব্ধি কত হবে, বলো বলো বলো, নিট ফোর্স কি, নিট ফোর্স, এখানে লিখতেছি, হ্যাঁ না কোথায় লিখবো বলো তো, এখানে লিখবো, এখানেও লেখা যায়। নিট ফোর্স কত হবে বলো, নিট ফোর্স হবে রুট ওভার F1 স্কোয়ার্ড প্লাস F2 স্কোয়ার্ড প্লাস 2F1 F2 cos 120। মধ্যবর্তী কোণ কত, এখানে আলফার মান হচ্ছে 120। ওকে, F1 F2 এর মান কত, 400 400। তাহলে জাস্ট বসায় দাও, বসায় দিয়ে ক্যালকুলেট করো, এটা মোস্ট প্রবাবলি 400ই আসবে। কত আসবে, 400 নিউটনই আসবে। ঠিক আছে,
বসে জাস্ট ক্যালকুলেট করো, বুঝাই যাচ্ছে ভাই। এখানে তুমি f1 f2 উপাংশে ভাগ করেও করতে পারো। এই দিক বরাবর আসবে হচ্ছে 400 cos 60, এই দিক বরাবর আসবে 400 cos 60, এই দিক বরাবর 400 sin 60, এই দিক বরাবর 400 sin 60, একটা ক্যান্সেল করে দিবে। আলটিমেটলি নিট ফোর্সটা আসবে হচ্ছে এই দিক বরাবর 400 নিউটন। বেসিক ভেক্টরের কনসেপ্ট, ঠিক আছে? ওকে, এবং লব্ধি বলের ডিরেকশনটাও এই দিকেই হবে। কেন এই দিকে হবে ভাইয়া? দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, লব্ধি কোণ বরাবর যায়, একদম মাঝ বরাবর যায়। সো f1 আর f2 এর মান তো সমান, তাহলে অবশ্যই লব্ধি কোণ বরাবর আসবে মাঝ বরাবর। সেটা কত? 400 নিউটন। এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি? এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সহজ। তাহলে পারবো যদি এরকম তারের দুইটা পার্ট থাকে, যে না একটা তার না, তারটাকে দুইটা ভাগে ভাগ করা আছে বা হালকা বাঁকানো আছে, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? প্রত্যেকটা পার্টের জন্য ইন্ডিভিজুয়ালি ফোর্স হিসাব করা লাগবে, দেন সবগুলা ফোর্সের লব্ধি নির্ণয় করা লাগবে। কাজ একদম সহজ। এখন ভাইয়া এই ম্যাথ যদি এমসিকিউতে আসে বা অ্যাডমিশনে আসে, তখন তো আমার হাতে তো সময় নেই ভাই। ধরো বুয়েট প্রিলিতে এই ম্যাথটা আসছে, তখন তুমি কেমনে করবা? তখন কি এত কিছু করতে যাবা? না, তার জন্য শর্টকাট আছে। কি বলেন ভাইয়া, এই টাইপের ম্যাথে আবার শর্টকাট আছে? ইয়েস, বিদ্যুৎবাহী তারে চৌম্বক বল নির্ণয় করার জন্য একটা খুবই সুন্দর শর্টকাট আছে। কি ভাইয়া? লেখো। যদি তার বা সিস্টেম আঁকা বাঁকা থাকে, লেখো লেখো লেখো, শর্টকাট। ওকে, যদি তার বা সিস্টেম আঁকা বাঁকা থাকে, আমাদের ফোর্স বের করার ফর্মুলা একদম ডিরেক্ট, F ইজ ইকুয়ালস টু ILB। ঠিক আছে? কি? F ইজ ইকুয়ালস টু ILB। ওকে, এখানে আমাদের সাইন থিটাটাও লাগতে পারে, বাট আমরা আপাতত হচ্ছে সাইন থিটার ঝামেলায় যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ মোস্ট অফ দ্য কেসেস আমরা এটাই পাবো যে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং তার পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণেই আছে। তুমি দেখো বইয়ের ম্যাক্সিমাম ম্যাথেই সেম কাহিনী। তোমার যে তার এবং চৌম্বক ক্ষেত্র দেওয়া থাকবে আইদার তল বরাবর ভিতরের দিকে অথবা তল বরাবর বাইরের দিকে, এবং তারটা রাখা থাকবে হচ্ছে তলের উপরে। তার মানে দেখা যাবে প্রত্যেকটা কেসেই তার এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি নাও হয়, একটা ফিক্সড অ্যাঙ্গেল হবে, ধরো লাইক 30 ডিগ্রি 45 ডিগ্রি এরকম কিছু একটা হবে। ভ্যারিয়েবল অ্যাঙ্গেল দিবে না, এরকম হবে না যে তারের এই অংশের সাথে অ্যাঙ্গেল একরকম, এই অংশের সাথে আর একরকম। সেরকম হইলে আবার কিন্তু জীবনটা বেদনা হয়ে যাবে, এত কঠিন জিনিস তোমাদেরকে দিবে না। ঠিক আছে? সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে যে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং এল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো তুমি চাইলে সাইন থিটাও লিখতে পারো, সেক্ষেত্রে অ্যাঙ্গেল যেটা তুমি সেটা বসাবো আর কি। চাইলে লিখতে পারো সাইন থিটা, সমস্যা নেই। বাট মোস্ট অফ দ্য কেসেস দেখবা থিটার মান 90 হয়ে যাচ্ছে, সো সাইন 90 এর মান তো 1। ওকে, তাহলে ভাই এই ফর্মুলা তো আমি এখানেও অ্যাপ্লাই করছিলাম, কই আপনি তো দুই ভাগ করে করাইলেন, শর্টকাট কেমনে হইল? শর্টকাটটা হচ্ছে এখানে। লেখো এল কি? এল হচ্ছে আদি বিন্দু, লেখো 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 লেখো, আদি বিন্দু মানে তারের আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, মানে সরণ, ঠিক আছে? বিন্দুর সরল রৈখিক দূরত্ব। ওকে, রৈখিক দূরত্ব, এইটা হচ্ছে এল ভেক্টর। কি বললেন ভাইয়া? এল ভেক্টরটা কি? তারের যে আদি বিন্দু এবং শেষ বিন্দু তার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা সরণ ভেক্টর। আচ্ছা, যদি সরণ ভেক্টর দিয়ে ম্যাথটা করতাম, ম্যাথটা কি মিলতো? চেক করে দেখবে একবার, আসো চেক করে দেখাচ্ছি। লেটস সাপোজ তোমাকে হচ্ছে ম্যাথটা এইভাবে দেওয়া আছে, এই হচ্ছে তোমার তার, দুইটা তার, তাই না? কোনটা কোনটা? এই বরাবর একটা, ওকে, এই বরাবর হচ্ছে আর একটা। ওকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এইভাবে আঁকতে পারো। ওটা বেশি বড় হয়ে গেছে, প্যারা নেই, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট এবং এটা হচ্ছে আমার বি পয়েন্ট। মাঝ বরাবর একটা লাইন টানা ছিল, ইফ ইউ পিপল রিমেম্বার, এ বরাবর একটা লাইন টানা ছিল এবং বলা ছিল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাও কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখান দিয়ে আমার কারেন্ট গেছে, সেম কারেন্টই গেছে এখান দিয়ে আই অ্যাম্পিয়ার, এখান দিয়েও গেছে কত? আই অ্যাম্পিয়ার। ঠিক আছে? দিয়ে আমাকে এই পুরো সিস্টেমের উপর বল বের করতে বলছিল, আমরা কি করছিলাম, একবার এই তারের উপর আর একবার ওই তারের উপর হিসাব করছিলাম। এখন এত ঝামেলা করব না, এখন খুব সিম্পলি করব। দেখো তারের সরণ ভেক্টর কোনটা হবে বলো? তারের আদি বিন্দু কোথায়? এখানে। শেষ বিন্দু কোথায়? ওখানে। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সংযোগ সরলরেখা আঁকো। আঁকছো? এই দূরত্বটাকে এল হিসাবে বসাও ফর্মুলাতে, তুমি একবারে নিট ফোর্স পেয়ে যাবা। কি বলেন ভাইয়া? আসলেই করে দেখো, আসলেই দেখো। প্রথম কথা হচ্ছে এখানে দৈর্ঘ্য কেমনে বের করবা? এতটুকুর দৈর্ঘ্য কত বলা ছিল? 2 মিটার। ওকে, এতটুকুর দৈর্ঘ্য কত বলা ছিল? 2 মিটার। তাহলে বলেন তো এই ডিসটেন্সটা কত হবে? কোনটা? এই যে এইটা, এটা কত হবে বলো? সমকোণী ত্রিভুজ না? এই যে অ্যাঙ্গেল, এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। অতিভুজ কত? 2 মিটার। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে 2 মিটার ডিভাইডেড বাই সাইন 30।
কত 2 মিটার, ও ডিভাইডেড বাই কেন মাল্টিপ্লাইড বাই, সরি লম্ব বের করতেছো না, লম্ব কি হবে অতিভুজ ইনটু sin থিটা, sin 30 মান কত হাফ, হাফ আর 2 মানে হচ্ছে 1, ঠিক আছে। সেম কাহিনী নিচের জন্যও করো, এই অ্যাঙ্গেল কত ভাইয়া, কোন অ্যাঙ্গেল, এই যে এটা কত বলো, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলো তো এই দৈর্ঘ্যটা কত হবে, সমকোণী ত্রিভুজ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, অতিভুজ হচ্ছে 2 মিটার, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে হচ্ছে 2 ইনটু sin 30 মানে হচ্ছে 1 মিটার। তাহলে পুরো তারটার দৈর্ঘ্য কত, সরল রৈখিক দূরত্ব কত, তার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এ বি হবে হচ্ছে 1 + 1 মানে 2 মিটার। এবার ফোর্স বের করো ভাইয়া, ফোর্স F = ILB sin থিটা, কারেন্টের মান কত 5 অ্যাম্পিয়ার, লেন্থ কত, সরল রৈখিক দূরত্ব 2 মিটার, চৌম্বক ক্ষেত্র 40, থিটার মান তো 90 কারণ চৌম্বক ক্ষেত্র ভিতরের দিক কাজ করতেছিল, ফোর্সের মান আসবে 400 নিউটন, সেম, বুঝছেন সেম আসবে। দেখো এখানে কত আসছিল নিট ফোর্স আসছিল 400 নিউটন, বুঝছেন একদম সহজ। তার মানে এরকম যদি আঁকাবাঁকা তার দেয় আমরা কি করব, সব সময় সরল রৈখিক দূরত্ব নিব। তাহলে ধরো তোমাকে এরকম কিছু একটা দিয়ে দিছে, কি দিয়ে দিছে, ধরো এই যে এরকম তোমাকে বলছে এখানে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই এরকম এরকম তল বরাবর ভিতরের দিকে, আচ্ছা ভাইয়া, আচ্ছা ওকে ওকে ঠিক আছে ওকে। এখন আমার কাছে একটা তার আছে, তারটা কেমন, তারটা হচ্ছে এমন, ওকে এই হচ্ছে আমার তার, এখানে এখানে এইটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এই বরাবর কারেন্ট ফ্লো করছে ভাই, ওকে। তারের উপর প্রযুক্ত বল কত, তারের উপর প্রযুক্ত বল যদি বের করতে চাও তুমি এখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সলভ করবা, চাইলে করতে পারো বাট দ্যাট উইল বি কমপ্লেক্স। শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে F = ILB sin থিটা, ওকে। কারেন্টের মান তো কারেন্টের মতই আসবে, এল কোনটা হবে বলো তো, এল কি পুরা তারের দৈর্ঘ্য না, এল হচ্ছে এইটা, এইটা হবে হচ্ছে এল, বুঝছেন, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক যে দূরত্ব সেইটা হবে হচ্ছে এল। তাহলে এল এর মান এখানে বসানো লাগবে, বি এর মান বসাইতে হবে এবং থিটার মান তো 90 হবে, বোঝাই যাচ্ছে। তার আছে কোথায়, তলের উপরে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর লম্বভাবে ভিতরের দিকে। সো চৌম্বক ক্ষেত্র এবং তারের যে ভেক্টরটা এল ভেক্টর, তার মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, সেখান থেকে আসবে হচ্ছে আই এল বি। এল এর মান হবে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব। সো দিস ইজ দ্য শর্টকাট, মনে থাকে যেন, এটা কিন্তু অ্যাডমিশনে মেলা হেল্প করবে, ঠিক আছে। তখন মনে করো যে ভাই আসি খাইছিল, তখন ভুলে গেলে কিন্তু বকা দিবনি, ঠিক আছে। ওকে, এটা অলসো আমাদের আগের ম্যাথের শর্টকাট, পারবা শিওর। এখন দেখো শর্টকাট দিয়ে হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো সলভ করবো। কি বলেন ভাই, শর্টকাট দিয়ে সব ম্যাথ সলভ করা যাবে? ইয়েস, কারণ পরের ম্যাথগুলো আসলেও তোমার এইচএসসি পরীক্ষা আসবে না। যেমন ধরো এই ম্যাথটা কি বলছে, তোমার কাছে একটা অর্ধবৃত্তাকার তার রাখা আছে, কি রাখা আছে, অর্ধবৃত্তাকার তার, এই যেখান থেকে তারের যাত্রা শুরু, তারের যাত্রা শেষ কোথায়, এখানে, ওকে। এই তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে কোন দিকে, এই যে এইভাবে, দেখো টাটা না কি থাক আকলি মেস আপ হয়ে যাবে, তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে কোন বরাবর, এই যে এই বরাবর, আই অ্যাম্পিয়ার কারেন্ট। প্রশ্ন কি করছে, বলছে 40 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত একটা বিদ্যুৎবাহী অর্ধবৃত্তাকার তার রাখা আছে, যার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তারের ব্যাসার্ধ যদি 2 মিটার হয় তাহলে তারটা কতখানি চৌম্বক বল অনুভব করবে। এখন দেখেন একটা উপায় হচ্ছে এরকম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিস করা, কোন পয়েন্টে কতখানি চৌম্বক বল কাজ করবে না করবে, তারপর সেখান থেকে হচ্ছে টোটাল চৌম্বক বল বের করা। সেটা করতে গেলে আসলে হিউজ কমপ্লেক্সিটি ভাই, কোনো দরকার নেই ইন্টিগ্রেশন করা লাগবে শুধু শুধু। এটা যদি কখনো অ্যাডমিশনে আসে, ডিরেক্ট ফর্মুলা কি, F = ILB sin থিটা, ওকে। আই কত, কারেন্টের মান কত, কারেন্ট 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এল কত বলো, এল কি তারের দৈর্ঘ্য, না 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 তারের দৈর্ঘ্য না, কিন্তু তারের দৈর্ঘ্য যদি নাও সেক্ষেত্রে তো তোমার অর্ধ পরিধি নেওয়া লাগবে, পাই আর নেওয়া লাগবে, পাই আর কিন্তু এর নিলে হবে না, ভুল হবে কিন্তু, ঠিক আছে। সেখানে আমাদের নেওয়া লাগবে কি, আমাদের নেওয়া লাগবে তারের আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, কি তারের আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, সেটা কোনটা, সেইটা ভাইয়া এইটা, কোনটা, এই যেটা, এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা ব্যাসের সমান, কার সমান, ব্যাসের সমান, ব্যাস কত হয় 2r, এটা হবে এল, বুঝছো। তারের আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, পারবা না বলো তো, সহজ না, বেশ সহজ। তাহলে মানটা বসাই দাও, এখানে এল এর মান কত আসবে, এল এর মান আসবে হচ্ছে 2 × r, চুম্বক ক্ষেত্রের মান কত, 40 টেসলা, থিটার মান কত, থিটার মান হচ্ছে
90 ডিগ্রি। মোস্ট অফ দ্য কেসেস 90 হবে। চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে তার রাখা আছে, তলের উপরে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে ভাই। পারবো? শিওর? ভেরি গুড। তাহলে ক্যালকুলেট করো এখান থেকে 5 × 2 × আর এর মান কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, 40 sin 90 এর মান হচ্ছে 1, তাহলে 4, এখানে আসবে হচ্ছে 20, তার মানে 800 নিউটন। ইফ আই এম নট রং। তাহলে তারের উপর টোটাল প্রযুক্ত বল কত হবে? 800 নিউটন হবে। বুঝতে পেরেছো? খুবই সহজ না বলো তো? খুবই সহজ। তবে এখানে একটা ব্যাপার আছে, এই যে ফর্মুলা এটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে এই শর্টকাট যখন চৌম্বক ক্ষেত্রটা একটা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র হবে। যদি এমন হয় যে না এখানে চৌম্বক ক্ষেত্রের মান একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল? যখন আমরা তারকে একটা ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো। যদি নন ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তখন কিন্তু এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করা যাবে না, সেখানে কিন্তু গ্যাঞ্জাম আছে। কারণ সেখানে স্বাভাবিক, এখানে ফোর্স একরকম হবে, চৌম্বক ক্ষেত্র একরকম, ওখানে ফোর্স আরেক রকম হবে, কারণ চৌম্বক ক্ষেত্র আবার আরেক রকম, তখন তো তুমি ডিরেক্ট এভাবে কাজ করতে পারবা না। ওকে, বাট নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তোমাদের আসলে প্রবলেম আসা উচিত না, বাট তাও যদি আসে সেটাও কিভাবে ডিল করা লাগবে সেটাও শিখাবো, সমস্যা নাই। আপাতত হচ্ছে ইউনিফর্মটা শিখো। ওকে, তো এটা কখন অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম হবে। কি? ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম হবে, তখন অ্যাপ্লিকেবল। সুষম ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইউনিফর্ম হলে, হলে লেখো, হলে। ঠিক আছে, পারবো? সহজ? শিওর? গুড। নেক্সট ভাই, নেক্সট দেখো এখানে কি বলছে। বলছে 40 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত 2 মিটার দৈর্ঘ্যের বর্গাকার তার রাখা আছে। আচ্ছা, এখানে একটা 40 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র আছে, তার মধ্যে আমরা কি করছি? একটা বর্গাকার তারের কুণ্ডলী রাখছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তোমাকে বলছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে কুণ্ডলীর মধ্যে, এবং জিজ্ঞাসা করা হয়েছে তারটা কতখানি চৌম্বক বল অনুভব করবে। শোনো, যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলী রাখা থাকে এবং তার মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, সেই চৌম্বক ক্ষেত্রে বা সেই তারের যে কুণ্ডলীটা, সেই কুণ্ডলীর উপর নিট ফোর্স সবসময় শূন্য আসবে। নিট ফোর্স কত আসবে? অলওয়েজ শূন্য। তবে কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র হওয়া লাগবে। যদি সুষম চৌম্বক ক্ষেত্র না হয় তাহলে কিন্তু নিট ফোর্স কখনো শূন্য আসবে না। আচ্ছা, প্রথম কথা ভাই, নিট ফোর্স শূন্য আসবে কেন? দেখো, তুমি যদি শর্টকাট দিয়ে চিন্তা করো তাহলেও বুঝতে পারবা। তোমার তার ধরো এখান থেকে শুরু হয়েছে, তারের যাত্রাটা কিরকম দেখো। তার শুরু হয়েছে এখান থেকে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, আবার এখানেই ফিরে আসছে। তাহলে ধরো একটা লোক আছে, ঠিক আছে, এটাকে একটা লোক এই বরাবর গেল, এই বরাবর আবার এখানেই ফিরে আসলো। তোমার যদি জিজ্ঞাসা করি লোকটার স্মরণ কত, তুমি কি বলবা? লোকটার স্মরণ কত? 0, তাই না? সো শর্টকাট দিয়ে আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, সেখানে ফোর্সের ফর্মুলা কি ছিল? I/L/B sin থিটা। এখানে এলটা কি ছিল? এলটা তো স্মরণ ছিল, তারের আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এখন যখন একটা কুণ্ডলী হবে তখন আদি বিন্দু যেখানে, শেষ বিন্দু তো সেখানেই, তাহলে দুইটার মধ্যে সরলরৈখিক দূরত্ব কত হবে? 0 হবে। সো এল এর মান যদি 0 হয়ে যায়, ফোর্সের মান কত আসবে? ফোর্সের মানও 0ই আসবে। ক্লিয়ার গাইস? এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই, শর্টকাট দিয়ে বুঝে গেছি। ওকে, এখন বেশ শর্টকাট না এই ক্ষেত্রে কেন যেন মানতে ইচ্ছা করতেছে না। যেরকম একটা তার আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, স্টিল চৌম্বক বলের মান 0 হবে, এটা কেমনে সম্ভব ভাইয়া? এমনও না আমি কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্র বরাবর রাখছি। চৌম্বক ক্ষেত্র বরাবর রাখলেও একটা কথা ছিল যে হ্যাঁ চৌম্বক ক্ষেত্র বরাবর অবস্থিত, এর জন্য মনে হয় কোনো রকম চৌম্বক বল কাজ করবে না। এর তো চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, চৌম্বক ক্ষেত্র আছে তল বরাবর ভিতরের দিকে, আমার কুণ্ডলী রাখা আছে তলের উপরে, তার মানে পুরো সিস্টেমটা বা পুরো জিনিসটাই কিন্তু দাঁড়ায় আছে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে এখানে কেমনে নিট ফোর্স 0 হয়? চলো না একটু গবেষণা করা যাক। ভাই গবেষণা, আমার তো গবেষণা ভালো লাগে না ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভালো না লাগলে লাগাই দিবে, সমস্যা নেই। আসো চলো খেয়াল করো। প্রথম কথা, এটা একটা বর্গাকার না হয়ে যদি আয়তাকার হয়, ত্রিভুজাকার হয়, হোয়াট এভার ইট ইজ, দ্য অ্যান্সার উইল বি সেম, নিট ফোর্স 0ই আসবে। বর্গের জন্য দেখাই দিই। ওকে, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সেম হয়। তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি এল মিটার হয়, এটাও হবে এল মিটার, এটাও হবে কত? এল মিটার, এটাও হবে কত? এল মিটার। আচ্ছা, দেখো তো প্রত্যেকটা তারের উপর ফোর্সের মান কত হবে? আমি ধরলাম এটা আমার 1 নাম্বার তার, এটা 2 নাম্বার তার, এটা 3 নাম্বার তার, এবং এটা হচ্ছে 4 নাম্বার তার। 4টা তারের উপর 4টা ফোর্স কাজ করবে, এবং ইন্টারেস্টিংলি 4টা ফোর্সের মানই সমান হবে। কেন সমান হবে? দেখো, প্রত্যেকটা তারের দৈর্ঘ্য সমান এল মিটার, প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে সেম কারেন্টই ফ্লো করছে, তাই না? কারেন্টের ডিরেকশন দেখে কিন্তু ভয় পেও না, কারেন্ট গেছে এইদিকে, এইদিকে, এইদিকে এবং এইদিকে, সেম কারেন্টই ফ্লো করছে। আই অ্যাম্পিয়ার কারেন্ট এখানে কত?
আই অ্যাম্পিয়ার, এখানেও কত আই অ্যাম্পিয়ার, এখানেও কত আই অ্যাম্পিয়ার, এখানেও আই অ্যাম্পিয়ার। তাহলে প্রথম কথা প্রত্যেকটা তারের দৈর্ঘ্য সেম, দ্বিতীয় কথা প্রত্যেকটা তারে কারেন্টের মান সেম, তৃতীয় কথা প্রত্যেকটা তার যে চৌম্বক ক্ষেত্রে রাখা আছে সেইটার মানও সেম। এখানে চৌম্বক ক্ষেত্রের মান যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। কেন? কারণ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তোমার তো বলেই দিছে যে আমরা একটা 40 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের মধ্যেই কুণ্ডলীটাকে রাখছি, তার মানে চৌম্বক ক্ষেত্রের মান সব জায়গায় সেম। তাহলে কারেন্ট সেম, তারের দৈর্ঘ্য সেম, চৌম্বক ক্ষেত্রের মান সেম, থিটার মানও সেম। ভাই প্রত্যেকটা তার চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে রাখা আছে। চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তার এই দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তার এই দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তার হচ্ছে এই দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সিমিলারলি চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তার হচ্ছে এই দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা তার চৌম্বক ক্ষেত্রের সাথে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা ফোর্সের মান এখানে ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নাই, প্রত্যেকটা ফোর্স হবে সেম। তুমি বের করে দেখো, F1 বলো, F2 বলো, F3 বলো বা F4 বলো, প্রত্যেকের মান হবে ILB sin 90, প্রত্যেকটা ফোর্সের মান। ওকে, কারণ প্রত্যেকের কারেন্টের মান, দৈর্ঘ্যের মান, ম্যাগনেটিক ফিল্ডের মান, থিটার মান সেম। ডিফারেন্ট ডিফারেন্ট হইলে ডিফারেন্ট ডিফারেন্ট বসাইতাম, প্রত্যেকটা ফোর্স আলাদা আলাদাভাবে বের করতাম, সেটা আসলে কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আসেন কিন্তু যদি আমরা বের করি, আমাদের কারেন্টের মান কত? কারেন্টের মান দেওয়া আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। চৌম্বক ক্ষেত্র কত? চৌম্বক ক্ষেত্র হচ্ছে 40 টেসলা এবং এখানে হচ্ছে 1। তার মানে প্রত্যেকটা ফোর্সের মান আসতেছে 400 নিউটন। তার মানে এই তার একটা বল অনুভব করবে 400 নিউটনের, এই তার একটা বল অনুভব করবে 400 নিউটনের, এই তার একটা বল অনুভব করবে 400 নিউটনের, এই তারও একটা বল অনুভব করবে 400 নিউটনের। ওকে, আচ্ছা, কথা হচ্ছে বলগুলার ডিরেকশন কোন দিকে হবে? কারণ আমার লাগবে কি এই পুরো সিস্টেমের উপর নিট ফোর্স। আমি দেখলাম এই সিস্টেমের উপর 4টা বল কাজ করতেছে, নিট ফোর্স বের করার জন্য অবশ্যই সেই বলগুলার মানের পাশাপাশি ডিরেকশন বের করাটাও গুরুত্বপূর্ণ, কারণ বল একটা ভেক্টর রাশি। সো বলের মান তো আমরা বের করে ফেলছি, এখন দেখা লাগবে প্রত্যেকটা তারের উপর চৌম্বক বল কোন ডিরেকশনে কাজ করতেছে। আচ্ছা, 1 নাম্বার তার দিয়ে শুরু করি। 1 নাম্বার তার কোনটা? এইটা। আচ্ছা, কারেন্ট হচ্ছে বুড়ো আঙ্গুল, এই চারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, আর তালুটা হচ্ছে বলের ডিরেকশন। ঠিক আছে, তাহলে আসেন প্রথম কথা, আমার কারেন্ট আসতেছে এই দিকে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, দেখো কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তোমার হাতের তালু কোন দিকে আসতেছে? নিচের দিকে, তার মানে ফোর্সের ডিরেকশন নিচের দিকে। আবার আমার কারেন্ট হচ্ছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তালু কোন দিকে? নিচের দিকে, তার মানে ফোর্সের ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তার মানে প্রথম তারের উপর ফোর্স কাজ করবে ডাউনওয়ার্ডস, নিচের দিকে, F1। ঠিক আছে, সমস্যা একটু সুন্দর করে আঁকি। আঁকাটা সুন্দর হলো না, ও মাই গড। ওকে, এই বরাবর কাজ করবে হচ্ছে ফোর্স F1। ওকে ভাইয়া, সেকেন্ড তারের উপর ফোর্স কোন দিক কাজ করবে? দেখো চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, কারেন্ট উপরের দিকে, যে কারেন্ট হচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তালু কোন দিকে? তালু হচ্ছে বাম দিকে। খেয়াল করছো, কারেন্ট উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তালু কোন দিকে? বাম দিকে। তাহলে ফোর্স কোন দিকে হবে? বাম দিকে হবে। তার মানে সেকেন্ড তারের উপর ফোর্স F2 হচ্ছে বাম দিকে। ঠিক আছে, 3 নাম্বার তারের উপর ফোর্স কোন দিকে হবে? কারেন্ট কোন দিকে? ডান দিকে। চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, কারেন্ট হচ্ছে ডান দিকে, তালু কোন দিকে? উপরের দিকে। তার মানে ফোর্স হবে হচ্ছে উপরের দিকে। আবার কারেন্ট ডান দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তালু কোন দিকে? উপরের দিকে। তার মানে ফোর্স হবে হচ্ছে উপরের দিকে, F3। ওকে ভাই, ওই তারটা, ওই তারের উপর কি হবে? দেখো কারেন্ট হচ্ছে নিচের দিকে, ওকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তালু কোন দিকে? ডান দিকে। তার মানে ফোর্স হবে হচ্ছে ডান দিকে। আবার কারেন্ট নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, 4টা আঙুল তাহলে কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। তালু ডান দিকে, তার মানে ফোর্স হবে হচ্ছে ডান দিকে। এবার তুমি বলো তো এখানে নিট ফোর্স কত হবে? দেখো F1 আর F3 এর মান সমান, কাজ করতেছে পরস্পর বিপরীত দিকে, নিট ফোর্স কত? 0, একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে। F2 এবং F4 এর মান সমান, কাজ করতেছে পরস্পরের বিপরীতে, কি হবে? লব্ধি কত হবে? 0 হবে, একজন আরেকজনকে ক্যান্সেল। তাহলে পুরো এই সিস্টেমটার উপরে নিট ফোর্স কত হবে? পুরো সিস্টেমের উপরে নিট ফোর্স আসবে 0। ঠিক আছে, F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4, তুমি যোগ করবা হচ্ছে F1 এর সাথে F3, দুইজন পরস্পরের বিপরীতে কাজ করতেছে, মান সমান, এবং F2 এর সাথে F4, দুইজনের মান সমান এবং পরস্পরের বিপরীতে কাজ করতেছে, লব্ধি কত চলে আসবে? লব্ধি চলে আসবে হচ্ছে 0।
ক্লিয়ার গাইস? তারপরে এই যে আমাদের বর্গাকার কুণ্ডলীটা আছে, এই পুরো বর্গাকার কুণ্ডলীর উপর নিট ফোর্স কত হবে? 0 হবে। এবং এটা যে তোমার ম্যাথ করে বের করা লাগবে এমনও না। একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি একটা লুপ বা একটা কুণ্ডলী রাখো, তার উপর পুরো এই লুপের উপর নিট ফোর্সের মান সবসময় 0ই আসবে। কত আসবে? 0ই আসবে। বুঝতে পারছেন? একদম সহজ। বাট চৌম্বক ক্ষেত্রের মান যদি সুষম না হয়ে চেঞ্জ হয়, চৌম্বক ক্ষেত্র যদি গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে থাকে, তখন কিন্তু 0 আসবে না, তখন আবার ডিফারেন্ট কিছু আসলেও আসতে পারে, সেটা আমরা দেখবো নি, সমস্যা নাই। আপাতত এটা বুঝছো কিনা এ পর্যন্ত কোনো কনফিউশন নাই? শিওর? তাহলে ধরো তোমাকে যদি আমি এরকম কিছু দেই, কিরকম দিবেন ভাইয়া? আপনি তো খালি গ্যাঞ্জামা জিনিস দেন, ঠিক আছে সমস্যা নাই, দিলাম না হয় একটু, তাই বলে এমন করবে আমার সাথে? ধরো এই, ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। আচ্ছা, ধরো আমার কাছে এরকম কিছু একটা আছে, কি ভাইয়া? এরকম এরকম একটা কুণ্ডলী আছে। ও মাই গড ভাই, এটা আবার কেমন কুণ্ডলী? এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির কুণ্ডলী, ঠিক আছে? ধরো এটা আসছে তোমার পরীক্ষায়, আসছে এমসিকিউতে আসছে, এই বরাবর আই অ্যাম্পিয়ার কারেন্ট, এই বরাবর আই অ্যাম্পিয়ার কারেন্ট, এই বরাবর আই অ্যাম্পিয়ার কারেন্ট। আমি তোমাকে বলে দিয়েছি এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এখানে যে চৌম্বক ক্ষেত্রটা সেটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র। কি? সুষম চৌম্বক ক্ষেত্র, মানে প্রত্যেকটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কি? কনস্ট্যান্ট। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে বলো তো এখানে এই কুণ্ডলীর উপর নিট ফোর্স কত? তুমি কি এখন ম্যাথ করা শুরু করবা? ও মাই গড ভাই, এমসিকিউ তে সেটা ম্যাথ করা লাগবে না। নিট ফোর্স কত হবে? নিট ফোর্স 0 হবে। কত হবে? 0 হবে। অবশ্যই অবশ্যই 0। কেন 0 হবে? কারণ ভাইয়া এটা একটা ক্লোজড লুপ, রাখা আছে কিসের মধ্যে? একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে। নিট ফোর্স তো অবশ্যই 0 আসবে। তুমি যদি এটা বের করতে চাও, বের করেও দেখতে পারো, নিট ফোর্স 0ই আসবে। এই বরাবর একটা ফোর্স হবে, এই বরাবর একটা ফোর্স হবে, এই বরাবর আরেকটা ফোর্স হবে। যেহেতু সমবাহু ত্রিভুজ, তিনটা ফোর্সের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, এবং প্রত্যেকটা ফোর্সের মান যেহেতু সমান এবং তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 120 ডিগ্রি, আলটিমেটলি তারা আসলে একটা ব্যালেন্স সিস্টেম বা নিট ফোর্সের মান 0ই করে দিবে। ওকে? তুমি যদি এখানে ফোর্স বেরও করতে চাও, সমস্যা নেই, তুমি বের করো, বাসায় এটা ট্রাই করো, সমস্যা নেই। এই বরাবর একটা ফোর্স আসবে, কোন বরাবর? এই বরাবর। ধরো লেট সাপোজ এটা হচ্ছে F1, এই বরাবর আরেকটা ফোর্স পাবা কোন দিকে? এই দিকে, এটা হচ্ছে F2, এবং তুমি নিচের দিকে আরো একটা ফোর্স পাবা, সেটা হবে হচ্ছে F3। তিনটা তারের উপর তিনটা ফোর্সকে এক জায়গায় নিয়ে আসো। এই বরাবর হচ্ছে F3, এই বরাবর হচ্ছে F1, এবং এই বরাবর হচ্ছে F2। হিসাব করে দেখো, দেখবা এই অ্যাঙ্গেল আসবে 120 ডিগ্রি। করে দেখো বাসায়, সমস্যা নেই। 120 ডিগ্রি, এটাও আসবে 120 ডিগ্রি, এটাও আসবে 120 ডিগ্রি। আলটিমেটলি নিট ফোর্স হয়ে যাবে 0। ওকে? একদম সহজ। ওকে, মনে থাকবে। তবে এটা কখন সত্য? শুধুমাত্র সুষম চৌম্বক ক্ষেত্রের জন্য সত্য। যদি চৌম্বক ক্ষেত্র সুষম না হয়, তখন কিন্তু এই জিনিস সত্য হবে না। দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? অনেক কিছু বলে ফেলছি, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? খুবই সহজ জিনিস কিন্তু, ঠিক আছে? দেখো সবাই বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা একটু সামনে আগাবো। গাইস লেট মি নো সবার কাছে ক্লিয়ার কিনা। ভাই সাইনের মান তো -1, সাইনের মান -1, সাইনের মিনিমাম মানের কথা বলতেছো এখানে? ভাই তুমি যখন একটা ভেক্টর রাশির মান বের করবা, দাঁড়াও, কই গেল ম্যাক্সিমাম মিনিমাম? গেল কই? কই গেল? কই গেল? এই যে এখানে না? কইজন দেখাইছিলাম? এটার আগের টাইম মনে হয়, হ্যাঁ এইটা। ম্যাক্সিমাম মিনিমাম যখন বের করবা, তুমি কি বের করছো? ভেক্টর রাশির মান বের করতেছো। ভেক্টর রাশির মান কি কখনো নেগেটিভ হয় নাকি? ভেক্টর রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? তো তুমি যখন ভেক্টর রাশির মিনিমাম মান বের করতে যাবা, সাইনের মিনিমাম মান মাইনাস নিলে তো হবে না। তুমি যদি এখানে -1 দাও, সেক্ষেত্রে ফোর্সের মিনিমাম মান কত আসবে? -ILB। ওইটা ম্যাক্সিমাম ফোর্সকে ইন্ডিকেট করতেছে উল্টা দিকে। সো মিনিমাম মানের জন্য তোমার নেওয়া লাগবে হচ্ছে সাইনের 0 ভ্যালু, ঠিক আছে? এবং এখানে আলটিমেটলি তখন মিনিমাম ফোর্সটা চলে আসবে 0, মানে অনেকটা পরম মান নেওয়ার মতো, ঠিক আছে? পরম মানের মধ্যে মিনিমাম কোনটা, বা অ্যাবসোলুট ভ্যালুর মধ্যে মিনিমাম কোনটা? কারণ যখন তুমি ভেক্টরের মান বের করতেছো, সেটা তো নেগেটিভ আসার কোনো সুযোগই নাই। প্লাস মাইনাস তো ভেক্টরের ডিরেকশনের জন্য, ঠিক আছে? দেখেন সার্কুলার ওয়্যার, সার্কুলার হলে কি হবে? সেম হবে ভাই, যদি সার্কুলার ওয়্যার হয় সেম আসবে, সেম সেম সেম। ভালো প্রশ্ন করছো, দেখাই দিই এটাও, মানে বলে দেই আর কি, দেখাই দেওয়ার তো আসলে কিছু নাই। লেট সাপোজ তোমাকে এখানে দেওয়া আছে কি একটা সার্কুলার ওয়্যার, ঠিক আছে? যে প্রশ্ন করেছো, সুন্দর প্রশ্ন, যে ভাইয়া এখানে রাখা আছে আমার চৌম্বক ক্ষেত্র। ওকে, আমি এই চৌম্বক ক্ষেত্র বা একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা সার্কুলার ওয়্যার স্থাপন করি, ধরেন ভাইয়া এরকম, কিরকম? এরকম টা টা টা, এই, ঠিক আছে? এটার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে ভাইয়া, কতখানি কারেন্ট ফ্লো করতেছে? আগের মতোই, I অ্যাম্পিয়ার। এই পুরা তারের উপরে নিট ফোর্স কত হবে ভাইয়া? এই তারের উপরে নিট ফোর্স হবে হচ্ছে 0। তবে এখানে না একটা মজার ব্যাপার আছে, কি জানো?
এই যে আমরা এগুলো পড়তেছি না, এগুলোর উপর নিট ফোর্স শূন্য, বাট এগুলোর ভিতরে টান বল আছে। হ্যাঁ ভাই এটা আবার কি বলেন, হ্যাঁ হ্যাঁ এটা পড়াবো, একটু পরে পড়াবো, যে পুরো তারের উপর নিট ফোর্স শূন্য, মানে এক্সটার্নাল যে নিট ফোর্স বা চৌম্বক ক্ষেত্র যেটা দিবে সেটা শূন্য, বাট তারগুলা কি টান টান হয়ে আছে না, ওরা কিন্তু আইদার বাইরের দিকে প্রসারিত হতে চাচ্ছে অথবা ভিতরের দিকে সংকুচিত হতে চাচ্ছে, কোনো একটা টেন্ডেন্সি তো আছে, ঠিক আছে। সো ভিতরে একটা টান বল তৈরি হয়ে থাকবে। সো এই সার্কুলার ওয়্যারের ভিতরে বা ওয়্যারের উপর নিট ফোর্স তো শূন্য, বাট টেনশন ফোর্স বা টান বল কিন্তু শূন্য না। টান বল কত হবে সেটা বলতেছি, একটু পরে বলতেছি, আমাদের আসো এটা স্লাইডের মধ্যে আছে, সমস্যা নাই, ঠিক আছে। দেখেন ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে দাদা কেমন আছেন, ভালো আছি ভাইয়া। থিটা ডিফারেন্ট হলে শর্টকাট অ্যাপ্লাই হবে? হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই থিটা ডিফারেন্ট হলেও শর্টকাট অ্যাপ্লাই হবে। ধরো এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ডিরেক্ট লাইনটা নাও, ওকে ডিরেক্ট লাইনের দৈর্ঘ্যটা নাও, শর্টকাট অ্যাপ্লাই হবে। পারবো? শিওর? কোনো কনফিউশন নাই? ওকে ভাইয়া। এবার নেক্সট দেখো, এই যে এইটার কথাই মাত্র বলতেছিলাম, বৃত্তাকার কুণ্ডলিতে টান বল। ভাইয়া এইটা কি জিনিস? দেখো এটার প্রমাণে আমি যাব না, প্রমাণে গেলে আসলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, আবারও সেই এনে যদি ইন্টিগ্রেশন লাগবে না, ছোট্ট একটা ডিফারেন্সিয়াল পার্ট দিয়ে প্রমাণ করলেই হবে। বাট তাও আমি তোমাকে হচ্ছে জিনিসটা বুঝাই দিয়েছি, যদি কখনো পরীক্ষা চলে আসে, এটা তোমাদের বইয়ে নাই, বাট যদি কখনো পরীক্ষায় চলে আসে, অ্যাডমিশনে স্পেশালি, এইচএসসিতে এটা আসবে না, বাট যদি অ্যাডমিশনে আসে তখন আসলে কি করবা, একটাই ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা, কিভাবে ডিল করা লাগবে সেটা আমি জাস্ট একটু শিখাই দিচ্ছি, ঠিক আছে। ধরো এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, ওকে এরকম কি আছে, একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কি রাখছি, একটা সার্কিউলার ওয়্যার রাখছি, এই ঠিক আছে, একটা সার্কিউলার ওয়্যার। তো তোমাকে যদি বলা হয় এই সার্কিউলার ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে কতখানি, আই অ্যাম্পিয়ার, এবং ওর ব্যাসার্ধ হচ্ছে, লেটস সাপোজ ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। দিয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে ওর উপর নিট ফোর্স কত। ভাই ওর উপর নিট ফোর্স কিন্তু শূন্য আসবে, কেন ভাই? এটা একটা সার্কিউলার ওয়্যার, এখানে চৌম্বক ক্ষেত্র কেমন, চৌম্বক ক্ষেত্র সুষম চৌম্বক ক্ষেত্র, কেমন, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা সার্কিউলার লুপ বা যে কোনো একটা লুপকে যদি রাখি, তার মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তখন অবশ্যই তার মধ্যে তৈরি হওয়া নিট ফোর্সের মান কত হবে, নিট ফোর্স শূন্যই হবে, ঠিক আছে, যেটা যেই শেপেরই হোক না কেন। বাট এখানে একটা টেনশন ফোর্স থাকবে, একটা টান বল থাকবে। ভাই টান বল কেন থাকবে? আচ্ছা তুমি একটা চিন্তা করো, ধরো তোমার একটা খুবই কাছের মানুষ আছে, ঠিক আছে, লেটস সাপোজ, বা তোমার কথা বাদ দিলাম, তোমার নাই থাকতে পারে, ধরো আমার আছে, ঠিক আছে, আমার একটা কি আছে, একদম কাছের একটা মানুষ আছে। এখন আমি কি করছি, তার সামনে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় আমরা হাত ধরছি, ঠিক আছে, এখন হাত ধরে আমরা পরস্পরের থেকে দূরে যাচ্ছি, দূরে যাচ্ছি, একটা সময় আমরা কি অসীম দূরত্বে যাইতে পারবো না? আমাদের হাতের তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার চেয়ে বেশি দূরে তো আমরা যাইতে পারবো না। এখন ধরো আমিও হাত একদম সর্বোচ্চ পরিমাণ স্ট্রেস করে তার হাত ধরে আসি, সেও তার হাত একদম সর্বোচ্চ পরিমাণ স্ট্রেস করে আমার হাত ধরে আসে, সেই অবস্থায় আমাদের দুইজনের মধ্যবর্তী নিট ফোর্স কত বলো তো? মানে ব্যাপারটা হচ্ছে এই, এখানে আসি ধরো আমি, ঠিক আছে, এখানে আসি কি আমি, ওকে, হাত তেমনি করে প্রসারিত করে একদম পুরা হাত, এবং এখানে দাঁড়ায় আছে, মানে যেই দাঁড়ায় আছে আর কি, এটা কি আবার বলতে হবে তোমাদেরকে, যাই হোক দাঁড়ায় আছে আর কি, লেট সাপোজ এই, ওকে, আহারে পায়ের কি অবস্থা, যাই হোক ঠিক আছে, সে কি করছে, হাতটা প্রসারিত করে এভাবে ধরে রাখছে, ঠিক আছে, আমরা দুইজন পরস্পরের হাত ধরে রাখছি একদম পুরো হাতটাকে প্রসারিত করে, হাতকে এর চেয়ে বেশি আর প্রসারিত করা সম্ভব না। আমিও তার উপর বল প্রয়োগ করতেছি যে না এদিকে আসো, সেও আমার উপর বল প্রয়োগ করছে না তুমি এদিকে আসো। নিট ফোর্স কত? নিট ফোর্স শূন্য। আমি তার উপর এইদিকে বল প্রয়োগ করতেছি, সে আমার উপর এইদিকে বল প্রয়োগ করতেছে, নিট ফোর্স তো শূন্য, বাট সিস্টেমের ভিতরে থাকা টেনশন ফোর্স কি শূন্য? না, সিস্টেমের ভিতরে টেনশন ফোর্স কিন্তু শূন্য। তোমার যদি বিশ্বাস নয়, তোমার আশেপাশে যদি কেউ একজন থাকে, তুমি হাত ধরে আপনাকে টান দাও তো দেখি, ধরো দুইজন, তুমি ওই পাশ থেকে টান দিতেছো, সে ওই পাশ থেকে টান দিতেছে, দেখা যাবে তোমরা দুইজন একদম ফিক্সড হয়ে আসো। মানে হচ্ছে ফিক্সড হয়ে আসো মানে কি, একটা সিস্টেম স্টেবল কখন হয় বা ইকুইলিব্রিয়ামে কখন থাকে, যখন তার উপর নিট ফোর্স শূন্য হয়। মানে এই ধরো একটা হাত, বুঝাবোই আজকে এটা, এই হচ্ছে একটা হাত, এই হচ্ছে একটা হাত, ঠিক আছে, এইভাবে ধরো টানতেছো, এই পাশ থেকে এ টানতেছে, এই পাশ থেকে এ টানতেছে, ওকে, যদি এইভাবে ফিক্সড হয়ে থাকে, নিট ফোর্স কত? নিট ফোর্স শূন্য, কারণ সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে, নিট ফোর্স কিন্তু শূন্য। বাট তুমি যদি নিট ফোর্স শূন্যও হয়, তুমি কি মানে কোনো ফোর্স অনুভব করবে না? চিন্তা করে দেখো, তুমি এদিকে টানতেছো, তোমাকে ওইদিকে টানতেছে, সিস্টেম থেমে আছে, বাট তোমার হাতে কি কোনো বল কাজ করবে না? করবে। ওইটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল নিট ফোর্স শূন্য।
এক্সটার্নাল যে নিট ফোর্স সেটা তো শূন্য, বাট সিস্টেমের ভিতরে ইন্টারনাল ফোর্স তো থাকবে ভাই। তুমি এমনি করে হাত টান দিয়ে ধরে রাখো, তোমাকে ওই পাশ থেকে হাত টান দিয়ে ধরে রাখুক, তোমরা দুজন যদি স্টেবল হয়ে দাঁড়ায় থাকো, দেখবা নিট ফোর্স তো শূন্য, বাট হাতের মধ্যে তুমিও টান অনুভব করবা, হাতের মধ্যে সেও টান অনুভব করবে। এই ফোর্স কই থেকে আসতেছে? নিট ফোর্স তো শূন্য ছিল, কারণ এটা সিস্টেমের ইন্টারনাল ফোর্স। তো তোমাকে যখন টান বল বের করতে বলবে, নিউটনের মেকানিক্স পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম যে টান বল বা টেনশন ফোর্স হচ্ছে সিস্টেমের একটা ইন্টারনাল ফোর্স, এটা সিস্টেমের ভিতরে তৈরি হয়, সিস্টেমের মোশনে টান বলের কোনো ভূমিকা নাই। সিমিলারলি এখানে আমার তারের উপর নিট ফোর্স তো শূন্য, বাট তারের ভিতরে টেনশন ফোর্স আছে। কি আছে? টেনশন ফোর্স আছে। সো আমি যদি তারের এই পার্টের কথা চিন্তা করি, কোন পার্টটা, এটা বুঝে দিই, হ্যাঁ এটা কি লাগবে তোমাদের? আই গেস এটা আর লাগবে না। ধরো আমি তার থেকে যে ছোট্ট একটা অংশ কেটে নিয়ে আসি, কতটুকু অংশ, লেটস সাপোজ যে এতটুকু অংশ ধরো আমি কেটে আনলাম, ঠিক আছে, মাই গড এতটুকু অংশ, ওকে, এতটুকু অংশ, ওকে। সো দেখা যাবে তারের এই অংশের উপর এই দিক বরাবর একটা টান বল কাজ করবে, এই দিক বরাবর হচ্ছে আর একটা টান বল কাজ করবে, ঠিক আছে। এবং এই টান বল দুইটার যে লব্ধি, সেই লব্ধি টান বলটাই হচ্ছে তারের মধ্যে উৎপন্ন টোটাল টেনশন ফোর্স হবে, বুঝছেন? যেমন ধরেন এখানে যে টান বল দুইটা কাজ করে, আপনি দেখবেন, আপনি যদি প্রমাণটাও খুব সহজ, এই বরাবর অ্যাঙ্গেল ধরো ডি থিটা, ছোট অ্যাঙ্গেল তৈরি হবে, এই বরাবর অ্যাঙ্গেল ডি থিটা, সেই বরাবর হবে টি কস ডি থিটা, এই বরাবর হবে টি সাইন, সরি টি কস ডি থিটা, টি কস ডি থিটা, cos d থিটা, cos d থিটা পরস্পরকে ক্যান্সেল করে দিবে, এবং এই বরাবর থাকবে হচ্ছে 2t sin d থিটা, ওকে। সো এখান থেকে হচ্ছে আমরা মেইনলি টেনশন ফোর্সের মানটা বের করি, কারণ উপরের দিকে হচ্ছে আরো একটা ফোর্স থাকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। সো যেহেতু নিট ফোর্সটা শূন্য হয়, উপরেরটা থাকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ওকে। নিট ফোর্স যেহেতু শূন্য হয়, তার মানে উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স হয় সমান, বুঝছো? সো এখান থেকে তুমি যদি আলটিমেটলি নিট ফোর্সটা বের করো এবং টেনশন ফোর্সটা যদি বের করো, টেনশন ফোর্সের মান পাবা হচ্ছে আই বি আর। এইটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখলে তার মধ্যে তৈরি হওয়া টেনশন ফোর্সের মান, ওকে। এটা প্রমাণটা খুবই সহজ, ওইভাবে করা যায় আর কি। আমি প্রমাণে যাচ্ছি না আপাতত, তোমাদের প্রমাণ লাগবে না, তোমাদের হচ্ছে ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে। এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ভিতরে তৈরি হওয়া টান বল, বৃত্তাকার কুণ্ডলীর অভ্যন্তরে, কোথায়? অভ্যন্তরে তৈরি হওয়া টান বল, ওকে, হওয়া টান বল। বুঝতে পেরেছেন? একদম সহজ। তাহলে যে তোমার মনে কনফিউশন যেন না জাগে যে নেট ফোর্স তো শূন্য, টান বল কই থেকে আসলো? ভাই টান বল ইন্টারনাল ফোর্স, ওর সিস্টেমের এক্সটার্নাল ফোর্সের সাথে কোনো সম্পর্ক নাই আপাতত। এই যে নিট ফোর্সটা যে শূন্য, সেটা কি? সেটা হচ্ছে টোটাল সামগ্রিক ফোর্সের কথা বলা হয়েছে। সামগ্রিক যত বল আছে সব কিছু নিট হচ্ছে শূন্য, বাট সিস্টেমের ভিতরে একটা টেনশন ফোর্স তো অবশ্যই থাকবে। তোমার এখানে তার কি টান টান হয়ে আছে না? টান টান হয়ে আছে, তার মধ্যে টান বল থাকবে না? অবশ্যই থাকবে। সেই টান বল বের করার ফর্মুলা হচ্ছে আই বি আর। এখানে আইটা কি? আইটা হচ্ছে তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, বিটা হচ্ছে তারটাকে তুমি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছো সেই চৌম্বক ক্ষেত্রের মান, এবং আর কি বলতো? আর হচ্ছে এই কুণ্ডলীর ব্যাসার্ধ। ক্লিয়ার গাইস? এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। কিসের জন্য? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ওকে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, মনে থাকে যেন, ভুল যেন না হয়। পারবো? শিওর? ভেরি গুড। নেক্সট আসো, নেক্সট। ওটা হচ্ছে টান বল, হ্যাঁ ওটা কি টান বল? আচ্ছা এইবার ভাইয়া এই দেখো এতক্ষণ ধরে কি পড়ে আসছো? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে রাখছিল একটা কুণ্ডলী, কোনো সমস্যা হয় নাই, নিট ফোর্স ছিল শূন্য। বাট যদি এই ফিল্ডটা ইউনিফর্ম না হয়ে নন ইউনিফর্ম হয়ে যায়, হ্যাঁ কি বলে, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আবার হয় নাকি? হয়, তাই তুমি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পড়ো নাই? বায়োট-স্যাভার্ট ল থেকে যতগুলো ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বের করছিলে সবই তো নন ইউনিফর্ম ছিল। বিভিন্ন দূরত্বের জন্য চৌম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হয়ে যাইতো না? চেঞ্জ হইতো। তাহলে এইবার আমার ম্যাগনেটিক ফিল্ড যদি নন ইউনিফর্ম হয়, তার মধ্যে যদি আমি একটা তড়িৎবাহী কুণ্ডলী রাখি, এবার কি হবে? এবারও কি নিট ফোর্স শূন্য হবে? দ্য অ্যান্সার ইজ নো। যদি একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি কোনো একটা কুণ্ডলীকে স্থাপন করো যার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, তার উপর নিট ফোর্স শূন্য হবে। বাট একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কুণ্ডলী স্থাপন করলে তার উপর তো ম্যাগনেটিক ফোর্স বা নিট ফোর্স শূন্য হওয়ার কোনো কারণ নাই। তাহলে আসেন আমরা একটু দেখি, যদি একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, আচ্ছা একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি করা যেতে পারে? ধরো আমরা একটা অসীম দৈর্ঘ্যের তার নিতে পারি। কি নিতে পারি? একটা অসীম দৈর্ঘ্যের তার। কি নিলাম ভাইয়া? একটা অসীম দৈর্ঘ্যের তার, ঠিক আছে। ধরো এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, ওকে
ফাইন, এখানেও ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাও, ওকে চলে যাও, ওকে ঠিক আছে। তাহলে এটা আসছে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওকে। আর এই পাশে আমরা স্থাপন করছি হচ্ছে একটা বর্গাকার কুণ্ডলী, কোথায় ভাই? যে এখানে, এখানে স্থাপন করছি হচ্ছে একটা বর্গাকার কুণ্ডলী। লেটস সাপোজ তোমাকে বলা আছে হচ্ছে এখান থেকে যে ডিসটেন্সটা, কোন জায়গা থেকে, যে এখান থেকে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এ, কত? এ দূরত্ব, এ, ঠিক আছে। এবং বর্গ যেটা, সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো ডি, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? ডি। তার মানে এই যে ডিসটেন্সটা কোনটা ভাইয়া? এই যে এইটা, এই ডিসটেন্সটা হচ্ছে ডি। ক্লিয়ার? একদম সহজ। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম না। কেন? একটা অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান বের করার ফর্মুলা কি ভাইয়া? ভুলে গেছি, ভুলে গেলে কিন্তু হবে না। কি ছিল? মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, মনে আছে? এটা কি? এটা হচ্ছে তার থেকে তুমি যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা সেই পয়েন্টের লম্ব দূরত্ব, ওকে। তাহলে দেখেন, এই পয়েন্ট থেকে তারের লম্ব দূরত্ব হবে এ, এই পয়েন্ট থেকেও কি তারের লম্ব দূরত্ব এ নাকি? না তো, এই পয়েন্ট থেকে তারের লম্ব দূরত্ব হবে অন্য কিছু, চৌম্বক ক্ষেত্রের মান চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এই পয়েন্ট থেকে তারের লম্ব দূরত্ব হবে আবার অন্য কিছু, চৌম্বক ক্ষেত্রের মান তো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র একরকম, এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম। এইবার কি চৌম্বক ক্ষেত্র ইউনিফর্ম? না, এইবার কিন্তু চৌম্বক ক্ষেত্র নন ইউনিফর্ম। এবং এই নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের এখানে কি করা লাগবে বলেন তো? ম্যাগনেটিক ফোর্সের মান বের করা লাগবে। তাহলে আসো আমরা একটা কাজ করি, আমরা ধরে নিলাম আমাদের এই যে অসীম দৈর্ঘ্যের যে তার, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই অ্যাম্পিয়ার, কতখানি? আই অ্যাম্পিয়ার। এবং আমাদের যে কুণ্ডলী, সেই কুণ্ডলীর মধ্যেও একটা কারেন্ট ফ্লো করবে। আমি ধরলাম এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট ফ্লো করছে আই প্রাইম অ্যাম্পিয়ার। তাহলে এই বরাবর আই প্রাইম, এই বরাবর আই প্রাইম, এবং এই বরাবর কি? আই প্রাইম। আমার দেখা লাগবে এখানে কুণ্ডলীটাকে রাখার জন্য তার উপর কতটুকু ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, ওকে। তাহলে আসেন আমরা একটু চেক করি। প্রথম কথা, এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে? দেখো, এখানে ম্যাগনেটিক ফোর্সটা আসবে কই থেকে? এই যে অসীম দৈর্ঘ্যের তার, সে তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তার মানে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে হচ্ছে আমরা এই কুণ্ডলীটাকে স্থাপন করছি, যার জন্য সে বলটা লাভ করতেছে। প্রশ্ন হচ্ছে এই তারের ডান পাশে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে নাকি তল বরাবর বাইরের দিকে? কেমনে বের করতাম? একটা বিদ্যুৎবাহী তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র কেমনে বের করা হইতো? কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর বুড়া আঙ্গুল, বাঁকা আঙ্গুলগুলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে বলেন, এই বরাবর যাচ্ছে আমার কারেন্ট, চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই যে তল বরাবর ভিতরের দিকে। ডান পাশে তল বরাবর ভিতরের দিকে, বাম পাশে তল বরাবর বাইরের দিকে। তার মানে ওই পাশটায় চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। বুঝতে পেরেছো? একদম সহজ। পারবা না বলো তো? খুবই 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 সহজ, ওকে। এবার আমার কাছে তার আছে কয়টা? আমার কাছে তার আছে হচ্ছে 4টা, ওকে। প্রত্যেকটা তারের জন্য অ্যানালাইসিস করা যায়। প্রথমে আসি 1 নাম্বার তারের জন্য। এটা হচ্ছে 1, এটা হচ্ছে লেট সাপোজ 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার তার, এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার তার। আচ্ছা, প্রথমে 1 নাম্বার তারের জন্য আসো। 1 নাম্বার তার যেখানে রাখা আছে সেখানে চৌম্বক ক্ষেত্রের মান কত? দেখো তো, 1 নাম্বার তার কোথায় রাখা? এই জায়গায়, তাই না? কতখানি দূরে রাখা? a মিটার দূরে রাখা। কতখানি দূরে রাখা? a পরিমাণ দূরত্বে। তাহলে a পরিমাণ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? চৌম্বক ক্ষেত্রের মান হবে b1। কতখানি দূরত্বে? a দূরত্বে, a দূরত্বে চৌম্বক ক্ষেত্র হবে b1 ইজ ইকুয়ালস টু মিউ নট আই। আই হচ্ছে এই যে এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ভাইয়া ওই কারেন্ট কেন নিলাম না? আচ্ছা শোনো, তুমি কি বের করতেছো? এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র কার জন্য তৈরি হচ্ছে? এই কারেন্টের জন্য না, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এই অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য, ঠিক আছে? সো কারেন্ট কোনটা আসবে? এই তারের কারেন্ট, অসীম দৈর্ঘ্যের তারের কারেন্ট। মিউ নট আই ডিভাইডেড বাই 2π, তার থেকে ওই স্থানের লম্ব দূরত্ব। সো আমার প্রথম তার এই অসীম দৈর্ঘ্যের তার থেকে কতখানি দূরে? এ পরিমাণ লম্ব দূরত্ব অবস্থিত, এর জন্য এখানে আসছে হচ্ছে 2πa। এবং এই চৌম্বক ক্ষেত্রটা ফেস করবে কে? এইটা ফেস করবে আমাদের প্রথম তার, ঠিক আছে? এইটা ফেস করবে প্রথম তার, ওকে। তাহলে প্রথম তার কতখানি চৌম্বক ক্ষেত্র পাচ্ছে? এতখানি। বা কতখানি চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছে? এতখানি। তাহলে এতখানি চৌম্বক ক্ষেত্রের জন্য প্রথম তারের উপর বল কত হবে? বলো, প্রথম তারের উপর বল। আসো আসো আসো, প্রথম তার কার উপর? প্রথম তারের উপর প্রযুক্ত বল F1 কত হবে বলো? ফর্মুলা কি? I L B sin থিটা। আচ্ছা,
এখানে কারেন্ট কোনটা? এখানে যে আই, এই আইটা কোনটা? তুমি যেই তারের উপর বল বের করতেছো সেই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তুমি কি এই তারের উপর প্রযুক্ত বল বের করতেছো? না, তুমি বের করতেছো এই তারের উপর প্রযুক্ত বল। এই তারের মধ্যে প্রবাহিত কারেন্ট কত? আই প্রাইম। সো এখানে কারেন্ট কিন্তু হবে আই প্রাইম মাল্টিপ্লাইড বাই এল। মাল্টিপ্লাইড বাই এলটা কি বলো তো? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এখানে তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য হচ্ছে ডি। এটা একটা কি বর্গাকার তার না? এটা যদি ডি হয় এটাও হবে ডি। সো তুমি চাইলে এখানে ডিও বসাইতে পারো, সমস্যা নেই, একই কথা ডি। চৌম্বক ক্ষেত্রের মান কত প্রথম তারের? ওখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। থিটার মান কত? থিটার মান 90 ডিগ্রি। কারণ আমার এল ভেক্টর হচ্ছে এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। সো একটা তলের উপর আর একটা তল বরাবর ভিতরের দিকে মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি আসবে। সেখান থেকে আমরা পেয়ে যাব মিউ নট আই আই প্রাইম ডিভাইডেড বাই 2 পাই এ ইন্টু ডি। এইটা হচ্ছে প্রথম তারের উপর ফোর্স। সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে? খেয়াল করে দেখো তো, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হবে হচ্ছে এই বরাবর কারেন্ট, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তার মানে ফোর্স বাম দিকে। কোন দিকে? বাম দিকে। তার মানে প্রথম যে ফোর্সটা, ফোর্স 1, সেটার ডিরেকশন হবে এই দিকে। ঠিক আছে, ওকে। এবার আসো 3 নাম্বার তার। হ্যাঁ, 2 নাম্বার আর 4 নাম্বারে পরে আসতেছে, ওই দুটো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এবার আসো 3 নাম্বার তার। আচ্ছা, 3 নাম্বার তার কতখানি ম্যাগনেটিক ফিল্ড ফেস করবে বলো তো? B3, যে এই জায়গার চৌম্বক ক্ষেত্র B3 হবে হচ্ছে মিউ নট আই, মানে এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এ প্লাস ডি। ভাইয়া এ প্লাস ডি কেন হইল বলো তো? এ প্লাস ডি কেন হইল? তোমার 3 নাম্বার তার কোথায় রাখা? এখানে রাখা। এখানে চৌম্বক ক্ষেত্রের মান কি এটা হবে? না, এই তারটার দূরত্ব বা এই তারটার লম্ব দূরত্ব এই তার থেকে কতখানি? এই তার থেকে ওখানকার লম্ব দূরত্ব কতখানি? এ প্লাস ডি। তাইলে একটা অসীম দৈর্ঘ্যের তার থেকে এ প্লাস ডি মিটার লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এ প্লাস ডি। তার মানে এই তারটা যে চৌম্বক ক্ষেত্র ফেস করবে সেটা কিন্তু এটা না, সেটা হচ্ছে এটা। এজন্যই বলতেছিলাম নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এখানে চৌম্বক ক্ষেত্রের মান যায়, এখানে চৌম্বক ক্ষেত্রের মান তা হবে না, ডিফারেন্ট হবে। তার মানে ওই চৌম্বক ক্ষেত্রকে ফেস করবে, ওইটা ফেস করবে হচ্ছে 3 নাম্বার তার। ঠিক আছে, এটা হচ্ছে ফেস করবে কে? এটা ফেস করবে তৃতীয় তার। এটা ফেস করবে তৃতীয় তার। ওকে, তৃতীয় তার। ক্লিয়ার? সহজ। তাহলে ভাই তৃতীয় তারের উপর প্রযুক্ত বল কত হবে? বলো বলো বলো, তৃতীয় তারের উপর প্রযুক্ত বল লেখো। তৃতীয় তারের উপর প্রযুক্ত বল F3 কত হবে বলো? আই এল বি সাইন থিটা। কারেন্ট কত? 3 নাম্বার তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে? সেম কারেন্ট, আই প্রাইম। বসায় দাও, এখানে আসবে কি? এখানে আসবে আই প্রাইম। 3 নাম্বার তারের দৈর্ঘ্য সেম ডি। চৌম্বক ক্ষেত্র কত? 3 নাম্বার তার কি এই চৌম্বক ক্ষেত্র ফেস করবে? না, 3 নাম্বার তার ফেস করবে ওই চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই কত? 2 পাই ইন্টু এ প্লাস ডি। ঠিক আছে, এইটা হচ্ছে 3 নাম্বার তার ফেস করবে। তাহলে মিউ নট আই প্রাইম ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এ প্লাস ডি মাল্টিপ্লাইড বাই হচ্ছে কত? ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম তারের উপর প্রযুক্ত বল, এটা হচ্ছে 3 নাম্বার তারের উপর প্রযুক্ত বল। আচ্ছা, 3 নাম্বার তারের উপর প্রযুক্ত বল কোন দিকে? দেখো তো, কারেন্ট আসছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ফোর্স ডান দিকে। এই যে কারেন্ট আসছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ফোর্স কোন দিকে? ডান দিকে। তার মানে 3 নাম্বার তারের উপর প্রযুক্ত বলটা হবে এই দিক বরাবর, এটা হবে F3। ক্লিয়ার? আচ্ছা, এখন দ্বিতীয় তার আর চতুর্থ তার নিয়ে চিন্তা করার দরকার নেই। কেন? কারণ দ্বিতীয় তার আর চতুর্থ তারে সমপরিমাণ বলই তৈরি হবে। দেখো, দ্বিতীয় তারের বলের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট গেছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, বল হবে উপরের দিকে। তার মানে দ্বিতীয় তারের উপর ফোর্স হবে এই দিকে, F2। ঠিক আছে, 4 নাম্বার তারের উপর ফোর্স কোন দিকে হবে? দেখো, কারেন্ট আসছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ফোর্স নিচের দিকে। কারেন্ট এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ফোর্স নিচের দিকে। তারপর 4 নাম্বার তারের উপর ফোর্স হবে নিচের দিকে। এবং এই দুইটা ফোর্সের মান সমান হবে। ভাই, এই দুইটা ফোর্সের মান কেমনে সমান হবে? এখানে তো ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল, ঠিক আছে। তুমি চিন্তা করে দেখো, এই পার্টটার কথা চিন্তা করো। কোন পার্টটা? ধরো এই যে এই পার্টটা, ঠিক আছে, এখানে। আচ্ছা, এই পার্টটা কতটুকু দূরে? এই পার্টটা হচ্ছে এ প্লাস সামথিং মিটার দূরে, তাই না? আমি যদি বলি ওই পার্টের কথা, ওই পার্টটা কতটুকু দূরে? ওই পার্টটা এ প্লাস হালকা একটু দূরে। ওকে, তাহলে ওখানে আমি যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, নিচে কিন্তু একটা সিমিলার পার্ট আছে যার জন্য আমরা সেম ম্যাগনেটিক ফিল্ড পাবো। দেখো, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান ছিল একরকম, এখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল সম্পূর্ণরূপে আরেক রকম।
এর জন্য দুইটা ফোর্সের মানও ডিফারেন্ট আসছে। বাট তুমি যদি এই লাইন এবং এই লাইনের কথা চিন্তা করো, এখানকার এই লাইনের এই পার্টের কথা চিন্তা করো, এই পার্ট যে ম্যাগনেটিক ফিল্ড পাবে, এই পার্টও ঠিক ততটুকু ম্যাগনেটিক ফিল্ডই পাবে। এই পার্ট যে ম্যাগনেটিক ফিল্ড পাবে, এই পার্ট ততটুকু ম্যাগনেটিক ফিল্ড পাবে। এই পার্ট যে ম্যাগনেটিক ফিল্ড পাবে, এই পার্ট ততটুকু ম্যাগনেটিক ফিল্ড পাবে। এই পার্ট যতটুকু ম্যাগনেটিক ফিল্ড, এই পার্টও তত। এই পার্ট যতটুকু ম্যাগনেটিক ফিল্ড, এই পার্টও তত। বুঝছো? সো পার্ট ওয়াইজ চিন্তা করো। এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানেও ম্যাগনেটিক ফিল্ড তাই, কারণ নিচে দূরত্ব বাড়তেছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানেও ম্যাগনেটিক ফিল্ড তাই, দূরত্ব বাড়তেছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানেও ম্যাগনেটিক ফিল্ড তাই, দূরত্ব বাড়তেছে। এখানে যা, এখানেও তাই, এখানে যা, এখানেও তাই। তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, তারের দৈর্ঘ্য সবই তো সেম। এই দুটো তারের কথা চিন্তা করো, 2 এবং 4। কারের কথা চিন্তা করো, 2 এবং 4, ঠিক আছে? এই দুইটা তারের দৈর্ঘ্য সেম না? দৈর্ঘ্য সেম, ঠিক আছে? কারেন্ট কি সেম না? কারেন্ট সেম। এবার জাস্ট ম্যাগনেটিক ফিল্ড যদি সেম হয়, তাইলেই তো ফোর্সের মান সমান হয়ে যাবে। তুমি জাস্ট দেখো তো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আগাও। হ্যাঁ, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যা, দাঁড়াও আরেকবার দেখাই যাদের বুঝতে এখনো কনফিউশন। এই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যা, এই পয়েন্টেও ম্যাগনেটিক ফিল্ড তাই। তার মানে এই পয়েন্টে উপরের দিকে যতটুকু ফোর্স তৈরি হবে, এই পয়েন্টে নিচের দিকে ঠিক ততটুকু ফোর্সই তৈরি হবে। ভাইয়া ম্যাগনেটিক ফিল্ড যদি সেম হয়, দৈর্ঘ্য আর কারেন্ট তো সেমই, ফোর্সের মান তো সেম আসবেই। তার মানে এইটুকু অংশের উপর যতটুকু ফোর্স কাজ করবে উপরের দিকে, এইটুকু অংশের উপর ততটুকু ফোর্সই কাজ করবে নিচের দিকে, ঠিক আছে? এবার ধরো এখান থেকে একটু সামনে গেলাম, এখানে আসলাম, এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়েছে, ঠিক আছে? নিচেও তো সামনে গেলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। সো দেখা যাবে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যা, এই পয়েন্টেও ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে হুবহু তাই। সো এই পয়েন্টে উপরের দিকে যতখানি ফোর্স তৈরি হবে, এই পয়েন্টে নিচের দিকে ততখানি ফোর্স তৈরি হবে। আরেকটু সামনে আগাও, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, ঠিক আছে? নিচেও তো চেঞ্জ হবে। সো উপরে ম্যাগনেটিক ফিল্ড যত হবে, নিচেও এই পয়েন্টে তার কারেসপন্ডিং পয়েন্টে সেম ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে এখানেও উপরের দিকে ফোর্স তৈরি হবে যতখানি, এখানেও নিচের দিকে ফোর্স তৈরি হবে ঠিক ততখানি। সো এভাবে তুমি যদি পয়েন্ট ধরে ধরে আগাও, উপরের তারের প্রত্যেকটা পয়েন্টে যতখানি ফোর্স উপরের দিকে তৈরি হবে, নিচের তারের অনুরূপ পয়েন্টে ঠিক সমপরিমাণ ফোর্স নিচের দিকে তৈরি হবে। সো দেখা যাবে আলটিমেটলি উপরের দিকের ফোর্স এবং নিচের দিকের ফোর্স কি হবে? সমান হবে, ঠিক আছে? এখানে তুমি যখন আলটিমেটলি বের করবা F2 প্লাস F4, এই দুইটার নিট আসবে হচ্ছে 0, ঠিক আছে? নিট কত আসবে? 0 আসবে। ক্লিয়ার গাইস? একদম সহজ। কেমনে আসলো? আবারও বলতেছি, দৈর্ঘ্য সেম, কারেন্ট তো সেম, তাই না? এই তারের দৈর্ঘ্য যা, এই তারের দৈর্ঘ্য তাই, এই তারের যে কারেন্ট, এই তারেরও সেম কারেন্ট, বাট ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই তারের জন্যও চেঞ্জ হবে, এই তারের জন্যও তো চেঞ্জ হবে। তুমি যদি এই তার ধরে ধরে সামনে আগাও, কোনটা ধরে ধরে? এইটা ধরে ধরে, এখানে ম্যাগনেটিক ফিল্ড একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, কারণ দূরত্ব বাড়তেছে। সেম কাহিনী তো নিচের তারেও, এখানে ম্যাগনেটিক ফিল্ড একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম, এখানে আর একরকম। ওকে, দেখা যাবে এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানে তাই, তাহলে এখানে উপরের দিকে যতখানি ফোর্স, এখানে নিচের দিকে ততখানি ফোর্স। এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানেও তাই, তাহলে এখানে উপরের দিকে যতখানি ফোর্স, এখানে নিচের দিকে ততখানি ফোর্স। এখানে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানেও তাই, এখানে উপরের দিকে যতখানি ফোর্স, এখানে নিচের দিকে ঠিক ততখানিই ফোর্স। সো আলটিমেটলি এই 2 নাম্বার তার এবং 4 নাম্বার তারের নিট ফোর্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তাহলে 2 আর 4 এর কথা চিন্তা করার দরকার নাই, 1 আর 3 এর কথা চিন্তা করো। আলটিমেটলি পুরো সিস্টেমের নিট ফোর্স কত হবে বলো? পুরো সিস্টেমের নিট ফোর্স যখন আমরা বের করতে যাব, এফ নেট, ওকে, সেটা আসবে হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। তার মধ্যে F2 আর F4 তো শূন্য, দুটো যোগ করলে শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে F1 প্লাস F3। দেখো তো এর মধ্যে বড় কোনটা? এর মধ্যে বড় হচ্ছে F1। দেখো এটা কাছের তার, কাছের তারে ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, ফোর্স বেশি হবে। এটা দূরের তার, ম্যাগনেটিক ফিল্ড কম, ফোর্স কম। এভাবে বুঝতে সমস্যা হলে মান দিয়া দেখো, এখানে মান কত? নিচে আছে 2πa, এখানে নিচে আছে 2πa প্লাস d, বাকি সব কিছু সেম। সো এখানে নিচে ছোট, এখানে নিচে বড়। নিচে যদি বড় কিছু থাকে, বড় কিছু দিয়ে যদি ভাগ করা হয়, ভাগফল কি আছে? ছোট আসে। সো এখানে F3 হবে ছোট, F1 আসবে কি? বড়। সো এখানে অবশ্যই আমাদের F1 ইজ গ্রেটার দেন F3। তার মানে আলটিমেটলি নিট ফোর্স হবে F1 মাইনাস F3। কত? F1 মাইনাস F3। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো, মান বসায় দাও, মান বসায় দিলেই কাজ শেষ। দেখো তো কি কি কমন যায়? মেলা জিনিস কমন যায়। ও মাই গড, দাঁড়াও একটু সুন্দর করে লিখি। নিট ফোর্স যেটা, সেটা আসবে হচ্ছে F1 মাইনাস F3। ওকে, যদি মান বসাই, মান বসালে দেখো কমন যায় কি কি। প্রথমত মিউ নট আই প্রাইম ডি ডিভাইডেড বাই 2π, পুরা জিনিসই কমন যায়। তাহলে ভিতরে থাকবে কি? ভিতরে থাকবে হচ্ছে, এখানে থাকবে 1/a, ওকে, আর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে -1/a প্লাস d, ঠিক আছে?
সো যদি লসাগু করো, লসাগু করলে আলটিমেটলি তোমার যে নিট ফোর্সটা আসবে সেটা হবে হচ্ছে, কোথায় লিখবো বলো তো, এই পুরো জিনিসটাকে একটু উপরে উঠাতে পারলে জীবনযাত্রার জন্য একটু সুবিধা হতো, ঠিক আছে? অথবা আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, ডান পাশে লিখে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা যদি লিখি, এটা আসবে হচ্ছে মিউ নট আই প্রাইম ডি ডিভাইডেড বাই 2 পাই এ ইন্টু এ প্লাস ডি, আর এখানে আসবে মাল্টিপ্লাইড বাই এ প্লাস ডি মাইনাস এ, মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই ডি। সো ওখানে ডি স্কোয়ার চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা। এইবার এতখানি নিট ফোর্স থাকবে। এইবার কিন্তু নিট ফোর্স শূন্য না, এবং নিট ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, যেহেতু F1টা বড়, কোনটা বড় আমাদের, F1 ইজ গ্রেটার দ্যান F3, যেহেতু F1টা বড় অবশ্যই নিট ফোর্স আসবে হচ্ছে F1 এর দিকে। কোন দিকে? এই দিক বরাবর হবে হচ্ছে নিট ফোর্স। তাহলে বুঝতে পেরেছেন? আলটিমেটলি জেস্ট কথা যেটা ছিল সেটা হচ্ছে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা কুণ্ডলী রাখো তার উপর নিট ফোর্স শূন্য হবে, বাট সেম কাজটা তুমি যদি একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে করো, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট না, দূরত্বের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু লব্ধি বল কুণ্ডলীর উপর শূন্য আসবে, এরকম একটা লব্ধি বল তুমি পাবা। ঠিক আছে, দেখেন যদি বুঝে থাকেন, আজকের মতো আমাদের কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। দেখো বুঝছো কিনা, মেলা জিনিস পড়ে ফেলছে। আজকের পড়া সহজ ছিল না বলো তো? আজকের পড়া একদম সহজ, যদি বুঝে থাকেন শেষ 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 শেষ। দেখো বুঝেছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা? ক্লাস 10টা থেকে নিলে ভালো হতো, তাহলে এশার নামাজ ও খাওয়া দাওয়ার সমাধান হয়। সেটা হয়তো বা আর কয়েকটা দিন পর থেকে নিতে পারবো, এখন নেওয়াটা একটু চ্যালেঞ্জিং, এখন শিডিউলের সাথে ম্যাচ করানোটা পসিবল না। আর কয়েকটা দিন পর থেকে হয়তো পারবো, মানে জুলাই অগাস্ট এরকম টাইম থেকে হয়তো পারবো, ঠিক আছে? বাট জুন মাস পর্যন্ত সম্ভব হবে না গো। এই মাস আর হচ্ছে জুন মাস, এই 2টা মাস আমাদের এই টাইমে এই ক্লাসটা করা লাগবে, ঠিক আছে? কারণ বাকিগুলো তো ওইভাবেও স্কেডিউল করা। সো ওদের এইচএসসি পরীক্ষা যখন হবে তারপর হচ্ছে আমি হয়তো বা এটা করতে পারবো, কারণ তখন আমাদের এইচএসসি 25 ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলো তো শেষ হয়ে যাবে, আমাদের রিভিশন ব্যাচে ক্লাস নেওয়া লাগবে না, আমাদের এমসিকিউ জিনিয়াসে ক্লাস নেওয়া লাগবে না। সো তখন হচ্ছে দেখা যাবে টাইম স্লট বের হয়ে যাবে, তখন তোমাদের ক্লাসটা আমি রাতে শিফট করতে পারবো। ওকে, দেখেন সবাই বুঝছেন কিনা? বুঝলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেই সেই ভাই, মোটামুটি আমাদের তার রিলেটেড যা যা ছিল, কুণ্ডলী রিলেটেড যা যা ছিল সব কিছু পড়ানো শেষ। আমার মনে হয় না এগুলো নিয়ে তোমরা আর প্যারা ফেস করার কথা। যেই টাইপের প্রশ্নই তোমার পরীক্ষার হলে আসুক না কেন, তুমি আসলে পেরে যাওয়া উচিত, ঠিক আছে? তাহলে আমাকে একটু জানান, দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমাদের কমপ্লিট। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কিউট দেন, এই যে কিউট দিয়ে দিছি, কিউট কিউট কিউট, চলো চলো কিউট। ওকে, তোমরা ভাই তোমরা আর ভালোই না। যাই হোক গাইস, তাহলে আজকের মতো আমাদের এই পর্যন্তই। আমরা পরের দিন হচ্ছে আর একটা জিনিস পড়বো, এটাও আমাদের বইয়ের মধ্যে আছে। সেটা হচ্ছে পাশাপাশি দুইটা তার যদি রাখা হয় তার উপর আসলে কতখানি চৌম্বক বল কাজ করে, বা পরস্পর পরস্পরের উপর কতখানি বল প্রয়োগ করে। ওটা খুবই সহজ, খুবই ছোট্ট একটা পার্ট, বেশ কিছু ম্যাথ আছে। ওটা শেষ করার পর হচ্ছে আমরা হল ইফেক্ট বা হলের ক্রিয়া শুরু করব। সো আমাদের দেখা যাচ্ছে আর খুব বেশি লাগবে না, আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট প্রায় শেষের দিকে। আর হয়তো বা মানে এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের একটা ক্লাস আছে তাই না? আমি তোমাদের তো একটা এক্সট্রা ক্লাস নিব শুক্রবার। সো আর 2টা ক্লাস, মানে হচ্ছে শুক্রবারের মধ্যেই আমরা মোটামুটি ম্যাথমেটিক্যাল পার্ট সব কমপ্লিট করে ফেলবো। চ্যাপ্টার লাস্টে হচ্ছে হালকা একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, তার জন্য 1টা বা 2টা লেকচার লাগতে পারে। সো আমাদের মোটামুটি আর 4টার মতো লেকচার লাগবে, ধরে রাখতে পারো সামনের সপ্তাহে, নেক্সট উইকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে অবশেষে। তারপরে চ্যাপ্টারটা খুবই সহজ, চ্যাপ্টার 5 খুব ছোট একটা চ্যাপ্টার, দেখবা 7টা বা 8টা ক্লাসের মধ্যেই পুরো চ্যাপ্টার 5 কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসে। আগে থেকেই বলে রাখি শুক্রবার একটা এক্সট্রা ক্লাস হবে। ওকে, আর কালকে তো তোমাদের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে। তাহলে সবাই ঠিকঠাক পড়াশোনা করতে থাকেন, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন। দেখে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এগুলো কিন্তু কমপ্লেক্স কিছু না, সহজ জিনিসে আপনি প্র্যাকটিস করলে সবকিছুই সহজ। সি ইউ পিপল ইন দ্য নেক্সট ক্লাস। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। পড়তে থাইকো, টাটা।